আমি ঈশিতাকে ছাদ থেকে কোলে করে এনে বিছানায় শুয়ে দিলাম। তারপর আমি তার উপরে শুয়ে পড়লাম। তার নাকে, গলায়, কানে অল্প অল্প করে চুমু দিচ্ছি। সে আমার আদরের ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে আছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আমি যখন তার গোলাপি ঠোঁট জোড়ার সাথে আমার ঠোঁট জোড়া মিলিয়ে ভালোবাসার পরশ দিচ্ছি, সে তার 2 হাত দিয়ে আমার মাথার চুল শক্ত করে খামচে ধরেছে। আমি যখন ঠোঁট ছেড়ে একটু নিচে নামতে যাব, তখন সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর আমার উপরে উঠে তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের কাছে এনে বলতে লাগলো, আমি একটা কথা বলতে চাই। বলো, কি কথা বলবে? আগে আমাকে কথা দিতে হবে, আমি যা বলবো তাই শুনবি। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই শুনবো। আমাদের দুজনের তো এখনো পড়ালেখা শেষ হয় নাই। আমার আরো 1 বছর লাগবে, আর তোর আরো 2.5 বছর। তাই আমরা পড়ালেখা শেষ না করার আগে অন্য কিছু চিন্তা করব না। অন্য কিছু মানে? যা, আমি মুখে বলতে পারবো না। আরে মুখে না বললে কিভাবে বুঝবো? আমি বেবির কথা বলছি। তুমি কি পাগল হয়েছো? লেখাপড়ার সাথে বেবির কি সম্পর্ক? আমি এখনই বেবি নিতে চাই। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, আমি যা বলবো তাই শুনবি। তাছাড়া আমরা যদি এরকম প্ল্যান করি, তাহলে আমাদের আর পড়ালেখা হবে না, নিজের পায়ে দাঁড়াতে পারবো না। আর আমার খালুজান মানে তোর আব্বু একা ব্যবসা সামলাচ্ছে। তোর পড়ালেখা শেষ না হলে তোর আব্বুর সাথে ব্যবসায় সাহায্য করতে পারবি না। তাই আমরা এখন এরকম প্ল্যান করা ঠিক হবে না। তাহলে আমরা বিয়ে করেছি কেন? পড়ালেখা শেষ করে বিয়ে করতাম। আমি এত কিছু জানি না, আমি যা বলছি তাই হবে। তার মানে এই 2 বছর তোমাকে আমি নিজের করে পাবো না? না। কি বলছো তুমি? পাগলে পেয়েছো? বিয়ের পরে বউকে নিজের করে পাবো না, আদর করতে পারবো না, এ কথা বললেই হলো? মানি না আমি। তুমি আমার বিয়ে করা বউ, আমি যা বলবো তাই শুনতে হবে। কি বলছিস তুই? আমাকে কথা দিয়েছিস, আমি যা বলবো তাই শুনবি। কিন্তু এতদিন তোমাকে কাছে না পেয়ে থাকতে পারবো? কে বললো আমাকে কাছে পাবি না? আমি তো সব সময় তোর কাছেই থাকবো। সাথে থাকলে কি হবে তোমাকে নিজের করে না পেলে? আরে পাগল, আমি তো সব সময় তোর সাথেই থাকবো। আর আমি তো আমাদের ভালোর জন্যই বলছি। আমার রাগ উঠে গেল। 2 বছর কিভাবে থাকবো? লাগবে না, সব সময় তোমাকে আমার। আমার বাবুটা দেখি খুব রাগ করেছে। দেখি বাবু, এদিকে আসো। আমি তার জড়িয়ে ধরার কোনো রেসপন্স দিচ্ছি না। কি হলো, জড়িয়ে ধর আমাকে। জড়িয়ে ধরে কি হবে? আমি বলছি জড়িয়ে ধর, না হলে কিন্তু আমি রুম থেকে চলে যাব। কি আর করার, বাধ্য হয়ে মেনে নিতে হলো। তা না হলে শাকচুন্নি রুম থেকে বের হয়ে যাবে। আর বাসর রাতে বউ রুম থেকে বাইর হওয়া মানে একটা গন্ডগোল লাগা। আমি আর কিছু না বলে জড়িয়ে ধরলাম। সাথে সাথে আমার বুকে এসে শুয়ে পড়ল। আমি কপালে একটা চুমু দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সকালে কারোর চুলের পানি দিয়ে আমার ঘুম ভাঙল। তাকিয়ে দেখি আমার শাকচুন্নি কিছুক্ষণ আগে মনে হয় শাওয়ার নিয়েছে। পরনে আকাশি কালার একটা শাড়ি, চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। সে পানি মনে হয় আমার মুখে দিয়েছিল। সে তার রেশমি কালো চুলগুলো ঘাড়ের এক সাইড করে তোয়ালে দিয়ে চুলগুলো মুছছে। তার উন্মুক্ত পিঠে পানির ফোঁটা জমে আছে। কোমরের এক সাইডে শাড়িটা উপরে তোলা নাভিটা স্পষ্ট দেখা যাচ্ছে। হায় আল্লাহ, এভাবে যদি আমার সামনে থাকে তাহলে 1 বছর কেন, একদিন নিজেকে কন্ট্রোল করে রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমি আস্তে আস্তে উঠে পিছন থেকে তার কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরলাম। সে একটু কেঁপে উঠল। হাই, কি করছিস? আমি আর কোনো কথা না বলে তাকে কোমর ধরে টেনে এনে খাটে আমার কোলে বসিয়ে দিলাম। সে ছাড়ো ছাড়ো বলে চিল্লাতে লাগলো। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে না। দিব্যি আমার কোলে বসে আছে। আমি তার হাত থেকে তোয়ালেটা নিয়ে তার ভেজা চুলগুলো মুছতে লাগলাম। চুপ, একদম চুপ। নতুন বউয়েরা প্রথম দিন কোনো কাজকর্ম করে না। কে বললো তোকে এই কথা? আর আমি নতুন বউ হয়েছি তো কি হয়েছে? এটা তো আমার খালামনির বাড়ি। চুপ করো, কোনো কাজকর্ম করতে হবে না, তুমি শুধু আমার কাজকর্ম করবা। আরে নতুন বউ সকালে নিচে না গেলে সবাই কি বলবে? কিচ্ছু বলবে না। আমি তার চুলগুলো মুছে তার গলায় কানে চুমু দিতে লাগলাম। সে শিহরিত হয়ে উঠল। কি করছিস? আমার কেমন জানি লাগছে। কেমন লাগছে বলো? না, ছাড় বলছে আমাকে। জোরাজোরি শুরু করে দিল। ছাড়বো না, তার আগে পাপ্পি দাও।
কেন? রাতে না অনেকগুলো দিয়েছি, এখন আবার কেন? রাতে দিয়েছি তো কি হয়েছে? দিনে 20টা করে পাপড়ি দিতে হবে, তার একটা কম হলে আমারটা আমি আদায় করে নেব। যা, দিনে এতগুলো পাপড়ি দিতে পারবো না। দিতে পারবে না তো সমস্যা নেই, অন্য কারো কাছ থেকে নিয়ে নেব। কি? না না, কিছু না। অন্য কারো কাছ থেকে নিবি মানে? আরে বললাম তো কিছু না। এই কথা যদি দ্বিতীয়বার কোনো সময় মুখে শুনি, তাহলে একটা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলবো। হায় হায়, কি বলো? মাথা ফাটিয়ে ফেললে তো আমি মরে যাব, আর তুমি বিধবা হয়ে যাবে। বিধবা হলে হব, তারপরেও কোনো মেয়ের কথা যেন তোর মুখে না শুনি। আচ্ছা ঠিক আছে, শুনবা না। এখন পাপ্পি দাও। না, দিব না। আচ্ছা ঠিক আছে, না দিলে যাও গা, লাগবে না তোমার পাপ্পি। লুচ্চা ছেলে, চোখ বন্ধ কর। আরে চোখ বন্ধ করবো কেন? চোখ বন্ধ না করলে দেব না বলে দিলাম। আমি চোখ বন্ধ করলাম, সাথে সাথে আমার দুগালে কয়েকটা পাপ্পি দিয়ে দৌড়ে চলে গেল। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সাথে সাথে নানা ভাই আমাকে একটা সোফায় বসিয়ে দিল। তারপর নানান কথা জিজ্ঞেস করতে শুরু করলো। আমি নানা ভাইয়ের কথা শুনে হাসতে হাসতে শেষ। বউকে কতক্ষণ আদর করেছি, বউকে মন ভরে আদর করেছি কিনা, কিছুদিন পরে খুশির সংবাদ পাবে কিনা, আরও নানান কথা। আমিও বানিয়ে বানিয়ে সব মিথ্যে কথা বলেছি। সকালের নাস্তা করে শাকচুন্নিকে নিয়ে শ্বশুর বাড়িতে রওনা দিলাম। হায়রে আপ্যায়ন! এতদিন ছিল খালার বাড়ি, এখন হলো শ্বশুর বাড়ি। দুটোটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। মনে হয় খাওয়াতে খাওয়াতে মেরে ফেলবে। এত আপ্যায়ন আর সম্মান দেখে তো মনে মনে ভাবলাম, আরও বছরখানেক আগে বিয়ে করলাম না কেন। এক রাতে শ্বশুর বাড়িতে থেকে আবার আমার শাকচুন্নিকে নিয়ে নিজের বাড়িতে আসলাম। তারপর থেকে চলতে লাগলো আমাদের দিন। শাকচুন্নি এত কাজ করতে পারে আমি কল্পনাও করতে পারিনি। আম্মুর কোনো কাজ করতে হয় না, সব কাজ শাকচুন্নিই করে। সাথে আমার কাপড় ধোয়া, কাপড় ইস্তারি দেওয়া, যাবতীয় যা কাজ আছে বাড়ি সবই করে। এক সপ্তাহ পর ভার্সিটিতে যাওয়া শুরু করলাম। একসাথে ভার্সিটিতে রিক্সা করে যাওয়া, আবার ভার্সিটি শেষ করে একই সাথে রিক্সায় দিয়ে আসা। আমার ক্লাস অবশ্যই তার ক্লাসের 1 ঘন্টা আগে শেষ হয়ে যায়, তার ক্লাস 1 ঘন্টা পরে শেষ হয়, আর 1 ঘন্টা আমি তার জন্য অপেক্ষা করতে হয়। অপেক্ষা না করে যদি চলে যাই, তাহলে আমার সাথে রাগ করে 3 দিন কথা বলবে না। আগে তো কথা না শুনলে থাপ্পড় মারতো, কিন্তু বিয়ের পর থেকে আমাকে থাপ্পড় দেয় না। আমি কোনো কিছু বললে, আবার কোনো কিছু করলে রাগ করে অভিমান করে বসে থাকবে। রাতে সোফায় ঘুমাবে, আমাকে স্পর্শ করতেও দিবে না। তাই আমিও তার কথা মতো বাধ্য হয়ে চলি। প্রতিদিন রাতে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতো ঘুমাবে। আমিও তাকে ভালোবাসার স্পর্শ জড়িয়ে নেই। ভালোই চলতে লাগলো দিনকাল। আজকে 3 মাস হয়ে গেছে, এখনও তাকে নিজের করে পাইনি। রাতে 4 পাপ্পি, দিনে 4 পাপ্পি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আমি মাঝে মাঝে জোর খাটিয়ে তাকে একটু ভালোবাসা দিই। একদিন রাতে ল্যাপটপে এক বন্ধুর সাথে চ্যাট করতেছিলাম, হঠাৎ একটা ইমেল চোখে পড়লো। ইমেলটা আসছে আজ থেকে 5 দিন আগে। অনেক দিন ধরে অনলাইনে থাকি না, তাই ইমেলটা চোখে পড়েনি। ইমেলটা পড়ে যা বুঝলাম, লন্ডনে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, তারা আমাকে চলে আসলাম। কিছুক্ষণ পরে আমার সিনিয়র শাকচুন্নি আসলো। কি হয়েছে, কোনো সমস্যা? খাবার না খেয়ে রুমে চলে আসছো কেন? না এমনি। আব্বু আম্মু কি রুমে আছে? হ্যাঁ আছে, কেন? একটু কাজ আছে, আমি আব্বু আম্মুর সাথে একটু কথা বলে আসি। আমার শাকচুন্নি কৌতূহল হয় আমার পিছনে আসতে লাগলো। আমি আব্বু আম্মুর কাছে গিয়ে দাঁড়ালাম। কি হলো, কিছু বলবি? আসলে আম্মু আব্বু একা ব্যবসা সামলাচ্ছে, একবার এখান থেকে ওখানে, আবার ওখান থেকে এখানে, এত দৌড়াদৌড়ি করছে। আমি তো আব্বুকে হেল্প করতেও পারছি, তাই বাইরে একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 27 তারিখে আমাকে যেতে বললো, আর 1 তারিখ থেকে ক্লাস। কি বলিস তুই? দেশের বাইরে গিয়ে লেখাপড়া করবি কেন? দেশের সবচেয়ে ভালো ভার্সিটিতে লেখাপড়া করছিস, এখানে লেখাপড়া শেষ করবি, দেশে বাইরে যাওয়ার দরকার নাই। তুই কেন বুঝিস না? বাবা, তুই আমাদের একমাত্র ছেলে, তুই এত দূরে থাকবি, তাহলে আমরা কিভাবে থাকবো? আর বিশেষ করে ঈশিতা মেয়েটা 1 মুহূর্ত তোকে ছাড়া থাকতে পারবে না। ঈশিতার কথা চিন্তা করো না, ওকে আমি বুঝিয়ে বলবো। এখন তোমরা বলো কি করতে। আচ্ছা ঠিক আছে, ঈশিতাকে যদি তুই বোঝাতে পারিস
তাহলে যাবি, সমস্যা নাই। আমি আম্মুর রুম থেকে বাইর হতে যাব, দেখি শাকসুনি দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মুখটা কালো করে রুমের দিকে যেতে লাগলো। আমি রুমে ঢুকে দেখি মুখ ফুলিয়ে খাটের এক সাইডে বসে আছে। আমি আস্তে আস্তে তার কাছে গেলাম এবং তার হাত দুটো ধরে বলতে লাগলাম, কি হয়েছে? এভাবে মুখ কালো করে চলে আসলে কেন? তুই লেখাপড়া শেষ করতে বাইরে যেতে হবে কেন? যে ভার্সিটিতে এখন পড়তেছিস সেখানেই তো লেখাপড়া শেষ করা যায়। তাছাড়া আমি তোকে না দেখে থাকতে পারবো না। আরে তুমিই তো বলেছো লেখাপড়া শেষ না করার আগে আমাদের ফিউচার নিয়ে না ভাবতে, আগে নিজের পায়ে দাঁড়াতে। তাছাড়া দেশে বন্ধু বান্ধবদের আড্ডা পড়ালেখা ভালোভাবে হবে না, পড়ালেখায় ভালো মন বসাতে পারি না। আর তোমাকে কে বললো তুমি আমাকে দেখতে পারবে না? আমি তো প্রতিদিন তোমার সাথে কথা বলবো, ভিডিও কলে তোমাকে দেখবো। তারপরেও আমি থাকতে পারবো না। দেখো তুমি সব বোঝো, যেহেতু আমরা এখন পড়ালেখা ছাড়া অন্য কোনো চিন্তা করছি না, তাহলে ভালোভাবে পড়ালেখাটা শেষ করি। আর আমার অনেক দিনের স্বপ্ন বাইরের কোনো ভার্সিটিতে পড়ালেখা শেষ করব। তুমি চাও না আমার স্বপ্ন পূরণ হোক? কিন্তু কিসের কিন্তু? ভয় করে কিসের ভয়? তোকে নিয়ে ওই জায়গায় তো অনেক সুন্দর সুন্দর মেয়ে, ওইখানে গিয়ে যদি আমাকে ভুলে যাস। পাগলি মেয়ে, তোমাকে আমি ভুলতে পারবো? তুমি যে আমার অন্তরের সাথে মিশে গেছো। নিজেকে নিজে ভুলতে পারি, কিন্তু তোমাকে ভুলতে পারবো না। বিশ্বাস রাখো শুধু আমার ওপর, তোমার বিশ্বাসের আমি অমর্যাদা করবো না। এখন অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে। আমার সিনিয়র বউ আর কোনো কথা না বলে চুপচাপ আমার বুকে মাথা দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। দিন চলতে লাগলো আর আমারও যাওয়ার দিন ঘনিয়ে আসতে লাগলো। এর ভিতরে বউকে একদিনের জন্য নিজের করে আদর করতে পারিনি। আর মাত্র 2 দিন বাকি আছে, সব ঠিকঠাক হয়ে গিয়েছে। প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বন্ধুর সাথে দেখা করতে গেলাম। রিয়া, শামীম, মিশাল, ফারিয়া এরা সবাই পার্কে বসে আছে। আমি একটা রিক্সা নিয়ে পার্কে গেলাম। পার্কের ভেতরে ঢুকতে যাব, দেখি একটা গাছের নিচে একটা ছেলে এবং একটা মেয়ে বসে আছে। আর মেয়েটা ছেলেটার কুলে বসে আছে, ছেলেটার মুখের দিকে মুখ দিয়ে। আর ছেলেটা একটু পরপর মেয়েটাকে ঠোঁটে চুমু দিচ্ছে, আরও অশ্লীল কিছু কাজকর্ম করছে। এমন দৃশ্য দেখে আমার শরীর কেমন জানি একটা শিহরিত হয়ে উঠল। আমি, রিয়া, শামীম, মিশাল, ফারিয়া সবার সাথে পার্কে দেখা করলাম। ঘন্টাখানেক আড্ডা দিয়ে বাসার দিকে রওনা দিলাম। ওই ছেলেমেয়ের দৃশ্য এখনও চোখে ভাসছে। রুমের ভিতর প্রবেশ করে দেখি আমার সিনিয়র বউ বিছানা গোছাচ্ছে। আমি গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। সে একটু ভয় পেয়ে গেল। এই কি করছো? ছাড় বলছি, আমি কাজ করছি, দেখতে পাচ্ছ না? কোনো কাজ করতে হবে না। আর আজ তোমাকে ছাড়ার জন্য ধরিনি আমি। এ কথা বলে তাকেও দেওয়ালের সাথে চেপে ধরলাম। সে যাওয়ার জন্য ছুটোছুটি শুরু করলো। আমি 2 হাত 2 সাইডে দিয়ে তাকে আটকে ধরলাম। তারপরও যাওয়ার জন্য জোর জবরদস্তি শুরু করলো। কি হয়েছে? কি হয়েছে তোমার? এরকম ছোটাছুটি করছো কেন? আমার ধমক শুনে একটু চুপ মেরে গেল। আমি আস্তে আস্তে তার ঠোঁটের দিকে আমার ঠোঁট দিতে লাগলাম। সে চোখ বন্ধ করে ফেলেছে। তার নিঃশ্বাস আর আমার নিঃশ্বাস খুব কাছাকাছি। তার ঠোঁট জোড়া আরেকটা সুখের ছোঁয়া পেতে কাঁপতে লাগলো। সে চোখ বন্ধ করে তার গোলাপি ঠোঁট জোড়া ফেভিকলের আটার মতো একসাথে লাগিয়ে আছে। অল্প অল্প কাঁপছে। আমি আস্তে আস্তে তার ঠোঁটের কাছে আমার ঠোঁট জোড়া নিয়ে আবার ফিরিয়ে আনলাম। আমার ঠোঁটের স্পর্শ বিলম্ব হতে দেখে তার চোখ আর ঠোঁট জোড়া খুলে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে তার খোলা ঠোঁটে আবার ঠোঁট ডুবিয়ে দিলাম। সে তার হাত দিয়ে আমার চুল খামচে ধরছে। আমি তাকে পাগলের মতো কিস এবং আদর করতে লাগলাম। আদর করার এক পর্যায়ে তার বুক থেকে আঁচলটা আমি ফেলে দিলাম। লাগলো, কি করছিস? আজ তোমাকে আমি আমার নিজের করে পেতে চাই। তুই কি পাগল হয়েছিস? তুই আমাকে কথা দিয়েছিস কিন্তু। হ্যাঁ, কথা দিয়েছি, কিন্তু কথা আমি আজকে রাখতে পারবো না। আমার আর যাওয়ার 2 দিন বাকি আছে। এই 2 দিন আমি তোমাকে আমার করে পেতে চাই। এ কথা বলে তাকে আমি জোর করে আদর করতে লাগলাম। সে আমাকে জোরে একটা ধাক্কা মারলো। আমি তার ধাক্কা সামলাতে না পেরে ওয়ারড্রোবের সাথে বাড়ি খেলাম। সাথে সাথে কপালে ব্যথা অনুভব করলাম। কপালে হাত দিয়ে দেখে রক্ত অল্প একটু কেটে গেছে। আমার সিনিয়র বউ আমার কপালে রক্ত দেখে দৌড়ে আমার কাছে আসলো এবং আমার মাথা ধরে বলতে লাগলো, হাই আল্লাহ, এ আমি কি করলাম? সরি সরি, আমি ইচ্ছে করে তোমাকে ধাক্কা মারিনি, প্লিজ, আমার ভুল হয়ে গেছে। সে দৌড়ে ডেটল এবং ব্যান্ডেজ দিয়ে আসলো। আমার মাথা ব্যান্ডেজ দিয়ে বাতে যাবে। আমি এক ঝটকা দিয়ে তার হাত সরিয়ে ফেললাম এবং মাথায় হাত দিয়ে রাগ করে রুম থেকে বের হয়ে গেলাম। সে পিছন থেকে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, কোথায় যাচ্ছিস? আমার ভুল হয়ে গেছে। আমি তার কোনো কথা শুনলাম না।
বাইরে বের হয়ে একটা ফার্মেসিতে গিয়ে মাথাটা ব্যান্ডেজ করে নিলাম। তারপর দুজন বন্ধুকে ফোন করে এনে দোকানে বসে আড্ডা শুরু করলাম। দুপুরে লাঞ্চ টাইম পেরিয়ে গেছে, আমি এখন অবধি বাসায় যাই নাই। বন্ধুরা কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল। আমি দোকানে বসে আছি, বিকাল 4টে বাজে। হঠাৎ করে মোবাইলটা পকেট থেকে বের করলাম, সাথে সাথে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি, হায় হায় সর্বনাশ, 102টা ফোন, 5টা আম্মুর আর বাকিগুলো ঈশিতার। 2 মিনিট পর আবার ফোনটা বাজতে লাগলো। আম্মু ফোন দিয়েছে, আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো। কোথায় তুই? তাড়াতাড়ি বাসায় আয়। কেন, কি হয়েছে? তুই সারাদিন বাসায় বাইরে, আর ওই দিকে ঈশিতা কখন থেকে রুমে দরজা বন্ধ করে কান্না করছে। আমি অনেকবার গিয়ে দেখেছি খাবারের জন্য, কিন্তু দরজা খুলে নাই। তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমি ফোনটা কেটে দিয়ে বাসার দিকে যেতে লাগলাম। বাসায় আমার রুমে গিয়ে স্পষ্ট শুনতে পাচ্ছি কান্নার আওয়াজ। আমি দরজা একটু ধাক্কা দিয়ে ডাক দিলাম, কিন্তু কান্না করে যাচ্ছে, দরজা খোলার কোনো খবর নাই। আমি আরও কই একটা ধাক্কা দিলাম এবং ডাক দিলাম, কিন্তু দরজা খুলছে না। এবার আমি একটু রেগেই বললাম, ঠিক আছে, যত বড় কান্না করতে থাকো, দরজা খোলার দরকার নাই। আমি আবার বাইরে চলে যাই। সাথে সাথে দরজা খুলে দিল এবং আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরে কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? আসলে আমি সরি, ওই সময় আমার মাথা ঠিক ছিল না। এই যে তোমাকে ছুঁয়ে বলছি, তোমার অনুমতি ছাড়া তোমাকে আমি টাচ করবো না। এবার একটু কান্নাটা স্টপ করো। আমি সরি, আমি ইচ্ছে করে এমনটা করিনি। আমি বুঝতে পারিনি এভাবে লেগে যাবে। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আরে কি বলছো তুমি? আমার তেমন কিছু হয়নি। আর তুমি কান্না করতে করতে চোখগুলো লাল করে ফেলেছো। এই সামান্য বিষয় নিয়ে এভাবে কান্না করতে হয়? তুই আমার ফোন ধরিসনি কেন? আমার ফোনটা ভাইব্রেশন লাগানো ছিল, তাই ধরতে পারিনি। তুমি খেয়েছো? তোকে ছাড়া খেয়েছি কখনো? তুমি না খেয়ে এভাবে কান্না করছো, কেমনটা লাগে বলো তো? চলো চলো, খাবে। কি করছিস? খালামণি দেখবে তো। আম্মু দেখলে দেখুক, আমার বউকে আমি করে নেব, কার কি। আমি ঈশিতাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচতলায় নামছি। এমন সময় আম্মু হুট করে কোথায় থেকে যেন এসে পড়ল। আমার সিনিয়র বউ আম্মুকে দেখে আমার কোল থেকে নামার জন্য ছটফট করতে লাগলো। আমি একটু রাগী লুক নিয়ে তার চোখের দিকে তাকালাম। সে সাথে সাথে চুপটি মেরে গেল। আম্মু বলতে লাগলো, কি হয়েছে ঈশিতার? এতক্ষণ রুমে বসে কান্না করছিল, এখন তুই কোলে নিয়ে নিচে নামছিস? কোনো সমস্যা হয়েছে নাকি? আমার সিনিয়র বউ আম্মুর কথা শুনে লজ্জায় মুখ লাল করে আমার বুকের দিকে মুখ ঘুরালো। আমি থমথমে গলায় বললাম, আসলে ঈশিতার অনেকক্ষণ ধরে নাকি কি জন্য পায়ে ব্যথা করছিল, তাই নিচে নেমে খাবার খেতে পারেনি। আমার কথা শুনে আম্মু বলতে লাগলো, বোকা মেয়ে, এমন বোকা মেয়ে তো দেখি নাই। পায়ের ব্যথা করলে আমাকে বলবি না? না খেয়ে দরজা বন্ধ করে কান্না করলে পায়ের ব্যথা যাবে? যা, ওকে নিয়ে উপরে যা, তারপর পায়ের ব্যথার মলম লাগিয়ে দে। আমি তোদের দুইজনের জন্য খাবার নিয়ে যাচ্ছি। আমি আমার সিনিয়র বউকে কোলে করে রুমে নিয়ে আসলাম। সে সাথে সাথে আমার কোল থেকে নেমে পড়লো। তারপর বলতে লাগলো, আমি বলছি না খালামণি দেখে ফেলবে। আর আম্মু দেখছে তো কি হয়েছে? যা, খালামণির সামনে বুঝে আমার লজ্জা করে নাই? খালামণি এখন কি ভাববে? ওরে আমার লজ্জাপতির সিনিয়র বউ, আম্মু কিচ্ছু ভাববে না। ছেলে তার ছেলের বউকে করে নিয়েছে, তাতে কি ভাবার আছে? একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে ফেলবো। ও মা, আমি আবার কি করলাম? মাথা ফাটাবে কেন? সিনিয়র বউ বলিস কেন? শুধু বউ বলতে পারিস না? আচ্ছা ঠিক আছে, সিনিয়র বউ বলবো না, সিনিয়র শাকচুন্নি বলবো। কি বললি? না কিছু না। কিছু না মানে? তুই সিনিয়র শাকচুন্নি বললি কেন? আরে সরি, মুখ ফসকে বের হয়ে গেছে। মুখ ফসকে বের হয়নি, তুই ইচ্ছেকৃতভাবে বলেছিস। আজকে খাইছি তোরে আমি। আরে কি করছো? ছাড়ো আমাকে। তোমার না পায়ে ব্যথা? কিসের ব্যথা? ও মা, আম্মুকে না বললাম তোমার পায়ে ব্যথা? এখন আম্মু যদি এসে দেখে তুমি ব্যথা নিয়ে তার ছেলের গলা চেপে ধরে আছো, তাহলে আম্মুও বুঝে ফেলবে যে তোমার পায়ে কোনো ব্যথা নেই। তোমাকে আমি এমনি এমনি কোলে নিয়েছিলাম। ও হ্যাঁ, তাই তো। এখন চুপচাপ সোফায় বসে পড়ো, আমি তোমার পায়ে মলম লাগিয়ে দিই।
মলম লাগাবি কেন? আমার পায়ে তো ব্যথা নাই। আরে আম্মু না বললো তোমার পায়ে মলম লাগিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। আমি আমার সিনিয়র বউয়ের পায়ে মলম লাগিয়ে দিচ্ছি। এমন সময় আম্মু খাবার নিয়ে রুমে আসলো। দুজনে হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসলাম। কিন্তু আমার শাকচুন্নি নাকি খেতে পারবে না। আমি তো জানি শাকচুন্নি কী জন্য বলল খেতে পারবে না। আমি নিজের হাতে শাকচুন্নিকে খাইয়ে দিলাম। শাকচুন্নির ছোট বাচ্চার মতো ভাত চিবানো দেখলে আমার যে কী ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। খাওয়া দাওয়া শেষ করে ছাদে দুজনে কিছুক্ষণ আড্ডা দিলাম। আমার যাওয়ার আর 2 দিন বাকি আছে, কিছু শপিং করতে হবে। তাই বিকালে বাসা থেকে বের হলাম শপিং করার জন্য। কিন্তু শাকচুন্নি আমার সাথে শপিংয়ে যাবে না। শপিং করতে নাকি ওর ভালো লাগে না। শপিং করে রাতে বাড়ি ফিরলাম। রাতে খাবার খেয়ে খুব ক্লান্ত লাগছে। রুমে গিয়ে বিছানায় গাটা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমার শাকচুন্নি রুমে আসলো। এসে দেখে আমি বিছানায় শুয়ে আছি, তাই জিজ্ঞাসা করলো, তোমার কি শরীর খারাপ? আমি বাধা থাকিয়ে দিয়ে না বললাম। আমার মাথা ঝাঁকি দেখে রেগে বলল, মুখে কি কোনো কিছু ঢুকেছে নাকি ইঁদুর বিড়াল? মুখে বলা যায় না? আমি তার কথা কোনো উত্তর দিলাম না। বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে টিপতে লাগলাম। সে রাগ করে আমার পাশেই শুয়ে পড়ল। আমি মোবাইল টিপছি আর চোখে তার দিকে তাকাচ্ছি। সে এপাশ ওপাশ করছে, কি যেন বলবে মনে হয়। কিন্তু আমার এই অবস্থা দেখে রাগে কিছু বলতে পারছে না। আমি দিব্যি মোবাইল টিপেই যাচ্ছি। সে অনেকক্ষণ নড়াচড়া করে আমার কাছে ঘেঁচতে লাগলো। তারপরও আমি এক নাগারে মোবাইল টিপেই যাচ্ছি। সে এবার আর চুপ থাকতে পারিনি, বলতে শুরু করলো, কি আছে মোবাইলে? এভাবে মোবাইল টিপছো? ওখানে গিয়ে যদি এভাবে মোবাইল টিপো তাহলে লেখাপড়া তো কারে উঠবে? আমি তার কোনো কথারও জবাব দিচ্ছি না। সে এবার আমার বুকে চলে আসলো এবং আমার হাত থেকে মোবাইলটা সো মেরে নিয়ে নিল। কি করছো? আমার উপর আসলে কেন? উপরে আসলাম মানে? দুপুরে আমি তোমাকে কথা দিয়েছি, তোমার অনুমতি ছাড়া তোমাকে টাচ করবো না। তুমি আমাকে কথা দিয়েছো টাচ করবা না, কিন্তু আমি তো কথা দিইনি। আমি আমার স্বামীর উপরে আসবো না আসবো তাতে তোমার কি? হ্যাঁ, মানে তুমি আমার উপরে আসবা আর আমার কিছু না? না তোমার কিচ্ছু না। দুপুরের জন্য এখনো তুমি আমার উপরে রাগ করে আছো। আচ্ছা ঠিক আছে, দুপুরের জন্য আমি সরি। আমি ইচ্ছে করে এমনটা করিনি, খুব লেগেছিল না? আমি কোনো কথা বললাম না। এই কথা বলে আমার কপালে কয়েকটা চুমু দিল। তারপর বলল, এখন ঠিক আছে তো? এখন তো রাগ কমেছে নিশ্চয়ই? না, এখনো রাগ কমেনি। কি বলো তুমি? এখনো রাগ কমেনি? তাহলে কি করলে রাগ কমবে তোমার? এক কাজ করো, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, তাহলেই তোমার রাগ কমে যাবে। না, ধরবো না। না ধরলে দুপুরে যে জায়গায় ব্যথা পেয়েছো সেই জায়গায় দিব একটা। কি দিবা? বাঁশ দিয়া বাড়ি। কি? না কিছু না। কিছু না মানে? তুমি যে বললো বাঁশ দিয়ে বাড়ি দিবা। না বাবু, আমি বাঁশ দিয়া বাড়ির কথা বলি নাই, আমি চুমুর কথা বলছি। এই যে আর একটা চুমু দিচ্ছি, এবার তো জড়িয়ে ধরো প্লিজ। আমি কিছু না বলে পাগলিটাকে জড়িয়ে ধরলাম। সে আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। হঠাৎ করে লক্ষ্য করলাম সে ঘুমাচ্ছে না, নড়াচড়া করছে আর বারবার আমার বুক থেকে মাথা তুলে আমাকে দেখছে। আগে তো এরকম করেনি। আমার বুকে শুয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে আমাকে বলতে লাগলো, এই কি? এই কি? একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি না হ্যাঁ বলো। আমি না কি তুমি না? আমি না আরে কি আমি না আমি না শুরু করছো? আমি মুখে বলতে পারবো না, কানে কানে বলবো। আচ্ছা ঠিক আছে বলো। আমার সিনের বউ কানে কানে যে কথা বলল তা শুনে আমার চোখ চারক গাছ হয়ে গিয়েছে। সে নাকি আমার আদর পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, আমার স্পর্শ চায়। কিন্তু মাগার বেবি টিভির প্ল্যান করা যাবে না। সমস্যা নাই, আমি তো এর সুযোগের অপেক্ষায় ছিলাম। সে আমার কানে কানে কথা বলে লজ্জায় আমার বুকে মুখ লুকালো। আমি তার মাথাটা আমার বুক থেকে তুললাম, তারপর তার দিকে তাকালাম। সে চোখ বন্ধ করে আছে আর আমি এই সুযোগে আমার ঠোঁট তার ঠোঁটের কাছে নিতে লাগলাম। তার শ্বাস প্রশ্বাস আমার মুখের উপরে পড়ছে।
তার বুক দ্রুত উঠানামা করছে, আমি বুঝতে পারছি। এক সময় তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক হয়ে যায়। সে নিজেকে সামলাতে পারছে না। আমার প্রতিটা ছোঁয়ায় সে কেঁপে উঠছে। এক সময় দুজন দুজনের মাঝে হারিয়ে যেতে লাগলাম। 2টা দিন খুব ভালোই কেটেছে। এই 2টা দিন হিসেব করলে জীবনের সবচেয়ে আনন্দময় দিন ধরা যেতে পারে। আজকের বিকাল 5টা বাজে আমার ফ্লাইট। যথাসময় বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। আমার খুব খারাপ লাগতেছে। বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছি, ভাবতেই কেমন যেন একটা কষ্ট লাগছে। বন্ধুবান্ধবের সাথে কত আড্ডা দিলাম, হাসির রং তামাশা, খেলাধুলায় জীবনটাকে মাতিয়ে তুলেছিলাম। আর হয়তো সেই সোনালি দিনগুলো জীবনে ফিরে আসবে না। শত ইচ্ছে করলেও সব বন্ধু বান্ধব এক হয়ে আর আড্ডা দিতে পারবো না, কারণ ততদিনে হয়তো সবাই যার যার কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়বে। গাড়িতে বসে আছি। গাড়ির ভিতরে কারো মুখের দিকে তাকাতে পারছি না। সবার মুখ কালো হয়ে আছে। হয়তো আপনজন দূরে চলে গেলে যে একটা কষ্ট বুকে জমা হয়, সে কষ্ট থেকে আপনা আপনিই মুখ কালো হয়ে যায়। গাড়ি এয়ারপোর্টে গিয়ে পৌঁছালো। এখন সবার থেকে বিদায় নিয়ে ভিতরে ঢুকার পালা। মা বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। মা বাবাকে স্পষ্ট দেখতে পারতেছি না। বিদায়টা এত কষ্টের হয় কেন? মা বাবার সামনে দাঁড়াতেই টপ টপ করে চোখ থেকে পানি পড়তে লাগলো। আমার মা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল, সাথে বাবাও। আমিও তাদেরকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। এই সীতার দিকে তাকিয়ে দেখি বারবার ওড়না দিয়ে মুখ মুছছে, চোখ দুটো লাল হয়ে আছে। মামা এসে আব্বু আম্মুকে বলতে লাগলো, ওকে জড়িয়ে ধরে যদি এভাবে কান্না করতে থাকো তাহলে ও যাবে কিভাবে? ফ্লাইট মিস করবে তো। আব্বু আম্মু নিজেদেরকে সামলে নিল। তারপর আম্মু আমার কপালে চুমু দিতে, বাবা সাবধানে থাকবি, ঠিকমতো খাওয়া দাওয়া করবি, বেশি রাত জাগবি না। তোর তো আবার রাত জাগার অভ্যাস আছে। ঠিকমতো লেখাপড়া করবি, কারোর সাথে ঝগড়া বিবাদ করবি না, খারাপ মানুষ থেকে দূরে থাকবি, খারাপ কোনো জিনিস খাবি না। সময় পেলে আমাকে ফোন দিবি। ওই দেখ ঈশিতা মেয়েটা কিভাবে কান্না করছে, যা মেয়েটাকে কিছু বলে আয়। আমি আস্তে আস্তে আমার শাকচুনির কাছে গিয়ে দাঁড়ালাম। সাথে সাথে শাকচুনি আমাকে জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আরে পাগলি, এভাবে কাঁদলে আমি যাবো কিভাবে? আবার যে ফ্লাইটের টাইম হয়ে গেছে, যাওয়ার সময় এভাবে কাঁদলে আমি যেতে পারবো না পাগলি। কিন্তু আমার শাকচুনি আমার কোনো কথাই শুনছে না, কেঁদেই চলেছে। আমি তাকে কি বলে সান্ত্বনা দিব, ভাষা খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ পর আমি তার মাথাটা আমার বুক থেকে তুলে তার চোখের পানি মুছে দিয়ে বললাম, যেভাবে কান্না করছো মনে হচ্ছে আমি তোমাকে ছেড়ে আজীবনের জন্য চলে যাচ্ছি। এভাবে কান্না করলে আমি যেতে পারবো? আমি তোমার সেই মিষ্টি হাসি মাখা মুখটা দেখে যেতে চাই। কি দিবা না সেই হাসি মাখা মুখে বিদায়? আমি তার কাঁধের উপর দুহাত দিয়ে বললাম, একদম টেনশন করবে না আমাকে নিয়ে। আমি তোমাকে প্রতি মিনিটে ফোন দিব, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে, হ্যাঁ? আর আব্বু আম্মুর খেয়াল রেখো। বাসা থেকে ভার্সিটি ছাড়া বাইরে যাওয়া দরকার নেই। এখন তুমি কোনো মেয়ে না, কারো স্ত্রী, কারো বাড়ির বউ। সাবধানে চলাফেরা করবে। যদি পারো যে বোরকাটা পরে আমার সাথে বাজারে গিয়েছিলে, সেই বোরকাটা পরে বাইরে বের হবা। কেউ যেন আমার রেখে যাওয়া আমানতের দিকে নজর দিতে না পারে। কি হলো, কথা বলো না কেন? তুমি যেভাবে বলবা আমি সেইভাবেই চলবো। কেউ তোমার আনামতের দিকে নজর দিতে পারবে না। আমি আমার সিনিয়র বউয়ের কপালে একটা চুমু দিয়ে বললাম, তাহলে এখন তো একটু হাসো, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। ঈশিতা একটা মুচকি হাসি দিল, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই। আসলে প্রিয় এবং কাছের মানুষ যদি দূরে কোথাও চলে যায়, সেই কাছের মানুষকে বিদায় দেওয়াটা যে কতটা কষ্টের মুহূর্ত শুধু তারাই অনুভব করতে পারবে, যারা কাছের এবং প্রিয় মানুষকে দূরে কোথাও যাবার সময় বিদায় দিয়েছে। আমি বললাম, তাহলে আসি। এই কথা বলার সাথে সাথে ঈশিতা আমার বুকে ঝাঁপিয়ে পড়লো আর বলতে লাগলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঈশিতা একটু স্বাভাবিক হয়, নাক টানতে টানতে বলতে লাগলো, যেভাবে যাচ্ছ সেভাবে ফিরে আসবা। হ্যাঁ, আসবো। আর ওই জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়ের আছে, দেখতে সেম বান্দরের মতো। ওদের সুন্দরের লোভে পড়বা না। ওই লাল চামড়ার মেয়েদের থেকে 100 হাত দূরে থাকবা। কি হলো, আমি কি বলছি বুঝতে পারছো নি?
হ্যাঁ, বুঝতে পেরেছি। আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবা, শরীরের যত্ন নিবা। ওই জায়গায় একদম অগোছালো ছেলেদের মতো থাকবে না। বাইরে ঘোরাঘুরির দরকার নেই। ভার্সিটি টু হোস্টেল, হোস্টেল টু ভার্সিটি, এর বাইরে কোনো জায়গায় যাবা না। মন দিয়ে পড়বা। মোবাইলে খারাপ কোনো ভিডিও দেখতে পারবা না, বলে দিলাম। প্রতিদিন আমার সাথে মোবাইলে কথা বলতে হবে, তা না হলে কিন্তু আমি না খেয়ে থাকবো। আর ওই জায়গায় যদি উল্টাপাল্টা কিছু করছো তাহলে কিন্তু আমাকে হারাবা। তোমাকে হারাবো মানে? আমি স্টেট মারা। কথাটা শেষ করতে দেয় নাই, তার আগেই তার মুখে হাত দিয়ে চেপে ধরলাম। চুপ, একদম এই কথা বলবা না। তুমি যেভাবে বলবা সেভাবে ওই জায়গায় চলবো। তুমি একদম আমাকে নিয়ে টেনশন করবা না। আমি তোমারই আছি, তোমারই থাকবো। বুঝতে পেরেছো? এখন তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাই বলি না, বলো আসি। আচ্ছা, আসি তাহলে। সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকবো। এয়ারপোর্টের টার্মিনালের বাহিরের শেষ কদমটা রাখার আগেই পিছনে একবার ঘুরে দাঁড়ালাম। দেখি আব্বু আম্মু নির্বাক হয়ে দাঁড়িয়ে। আম্মু চোখের জল মুছার ব্যর্থ চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। কোনো বাবা মা প্রিয় সন্তানকে দূরে কোথাও পাঠানোর সময় স্বাভাবিক থাকতে পারে না। ঈশিতার দিকে একবার তাকালাম। চাতক পাখির নয়ন জোড়ার মতো তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমার যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। আমি খেয়াল করে দেখলাম আমার চোখ দুটি ঝাপসা হয়ে আসছে। চোখের কোণে কয়েক ফোঁটা নোনা জল এসে জড়ো হয়েছে। আর পিছনে না তাকিয়ে সোজা ভিতরে চলে গেলাম। বিমান লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কিছু মুহূর্ত আগে বড় একটা নিঃশ্বাস নিয়ে আমার সোনার দেশের মাটির ঘ্রাণ নিলাম। আব্বু আম্মু আর ঈশিতার বলা কথাগুলো মনের গোপন সিন্ধুক কোটা জমা করে রাখলাম, যেন সেখান থেকে বের করে তা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। চলে আসলাম সেই জীবন স্বপ্ন পূরণের ভার্সিটিতে। দুদিন হোস্টেলে থাকলাম। দুদিনে অনেক জায়গায় ঘুরে হয়ে গিয়েছে। ঈশিতা ঠিকই বলেছে, এখানে এই মেয়েরা অনেক সুন্দর, কিন্তু আমাদের দেশের মেয়েদের চেয়ে নয়। এদের হাসি কেমন যেন, এদের চোখ নারিকেলের ভিতরের আবরণের মতো, নাকগুলো লম্বা, কেমন যেন বিশ্রী বিশ্রী লাগে। শুধু চামড়া সুন্দর হলে সুন্দরী হওয়া যায় না, কালো হোক আর ফর্সা হোক, তার হাসি সুন্দর থাকতে হবে, তার চোখে মায়া থাকতে হবে। যে চোখের দিকে তাকালেই সেই চোখের অতল সাগরে যে কোনো ব্যক্তি সেকেন্ডের ভিতর নিজেকে ভাসাতে পারবে। কণ্ঠস্বর খুব মিশ্রণ হতে হবে। এগুলো যার মধ্যে থাকবে, হোক সে কালো কুচকুচে, সে যে কোনো চামড়ার সুন্দরীকে হার মানাবে। আর এগুলো শুধু বাঙালি নারীদের মধ্যেই আছে। তারপর থেকে নিয়মিত ক্লাস শুরু করলাম। নতুন পরিবেশে, নতুন জায়গা, নতুন ভার্সিটি। কিছুদিনের ভিতরে বন্ধু বান্ধব হয়ে গিয়েছে, শিক্ষক শিক্ষিকাদের সাথে পরিচিতি হয়ে গেছি। চলতে শুরু করলাম আমার স্বপ্ন পূরণ বাস্তবায়ন করার পথে। সময় পেলে আব্বু আম্মু আর ঈশিতার সাথে কথা বলি। কথা বলার পর কোনো কিছুই ভালো লাগে না। আব্বু আম্মু আর ঈশিতার চেহারা চোখের সামনে ভেসে ওঠে। খুব মিস করি বন্ধুদের আড্ডার মজা। জানি যতদিন থাকবো এই দূর দেশে, ততদিন থাকবে প্রিয় মানুষদের সাথে কাটানোর সময়গুলো আমার স্মৃতির ফ্রেমে। দিন চলতে লাগলো, এক এক করে 4টা বছর চলে গেল। বিবিএ ফাইনাল এক্সাম দিয়েছি, 15 দিন পরে রেজাল্ট জানাবে। উপস্থিত হলাম রেজাল্টের দিন ভার্সিটিতে। বছরের 10 জন সেরা ছাত্র এর ভিতরে আমি 3 নম্বর হয়েছি। বিদায় অনুষ্ঠানে ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী আমাকে বছরের সেরা ছাত্র পুরস্কার তুলে দিলেন এবং আমার হাতে সরকারি ছেলেমোহর দিয়ে বিবিএ ডিগ্রিধারী সার্টিফিকেট তুলে দিলেন। আজ আমি অনেক খুশি, আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। ইচ্ছে করলে এখন এই মুহূর্তে দেশে যেতে পারি, কিন্তু না, আরও কয়েকটা দিন সুন্দর এই শহর লন্ডনকে দেখব। একটা দিন ঘুরে ঘুরে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখেছি, কিন্তু না, কিছুতেই ভালো লাগছে না। মনটা শুধু ছটপট করছে আব্বু আম্মু আর ঈশিতাকে দেখার জন্য। রাতে টিকিট কেটে আব্বু আম্মুকে ফোন দিয়ে বললাম 15 দিন পর দেশে আসছি। এই কথা শুনে আব্বু আম্মু যে কতটা খুশি হয়েছে তা আমি মন দিয়ে অনুভব করতে পেরেছি। ঈশিতাকে ফোন দিয়ে জানালাম। ঈশিতা তো বিশ্বাসই করতে পারছে না। আমি আগামীকালের জন্য টিকিট কেটেছি, কেউ জানে না। সবাইকে সারপ্রাইজ দেব। আর হ্যাঁ, এই 4 বছরে অনেকটা পরিবর্তন হয়েছে। ঈশিতা অনার্স মাস্টার্স কমপ্লিট করে মামার অফিসে চাকরি করছে। আমি অনেকবার বলেছি চাকরি করার দরকার নেই, কিন্তু ঈশিতা বলে, তাহলে লেখাপড়া করেছি কেন? তুমি আসলে চাকরি ছেড়ে দিব। বন্ধু বান্ধব অনেকেই চাকরি করছে। এর পরের দিন ভোর 6টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির গেটের কাছে এসে দেখি ভর দুপুরবেলা দারোয়ান চাচা ঘুমাচ্ছে। চাচাকে ডাক দিলাম। চাচা ঘুম থেকে উঠে বলল, কে তুমি? চাচা, আমাকে চিনতে পারছো না? আমি ফারাবি। তুমি ফারাবি?
তুমি তো অনেক সুন্দর এবং স্মার্ট হয়ে গিয়েছো। আমি চাচার কথা শুনে হাসতে লাগলাম। গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকছি। দেখি আম্মু মোটরের পাইপ দিয়ে ফুল গাছে পানি দিচ্ছে। পিছন থেকে মার চোখে হাত জোড়া রাখলাম। সাথে সাথে আম্মু তার হাত দিয়ে আমার হাত জোড়া চেপে ধরলো আর বলতে লাগলো, কে এভাবে আমার চোখ ধরেছে? আমার ভাবি ছাড়া তো কেউ এভাবে চোখ ধরে না। কে তুমি? আমি মার চোখ জোড়া ছেড়ে মাকে কোলে তুলে নিলাম। আম্মু সাথে সাথে ঘুরে আমাকে দেখে কান্না শুরু করে দিল। ভাবি তুই? আমি তো বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ আম্মু, আমি তোমার ভাড়াবি। সাথে সাথে আব্বু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, কেন যে আমার মন বলছিল তুই আসবি? তুই না বলছিলি আরো 15 দিন পরে আসবি? তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য ওই দিন মিথ্যে কথা বলেছিলাম। এখন এভাবে কান্না করো না। আমি তো তোমাদেরকে ছেড়ে কখনো যাব না। আব্বু কোথায়? তোর আব্বু অফিসে। তোর আব্বুকে এক্ষুনি ফোন দিয়ে জানাচ্ছি। চল বাসার ভিতরে চল। বাসার ভিতরে গেলাম, ব্যাগটা রেখে সোফায় বসলাম। আম্মু আমাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে। আম্মু তাড়াতাড়ি শরবত এনে দিল। 4 বছর পর মায়ের হাতে কোনো খাবার খাচ্ছি। শরবতটা শেষ করে এদিক ওদিক তাকিয়ে একজোড়া চোখকে খুঁজছি। আমি কাকে খুঁজছি আম্মু তার মানে বুঝে ফেলেছে। ঈশিতাকে খুঁজছিস? ঈশিতা সকালে ওদের বাড়িতে গিয়েছে। বলল আজকে অফিস নাই, বিকেলে চলে আসবে। তুই যে তোর রুমে রেস্ট কর, আমি ঈশিতাকে ফোন দিয়ে বলছি। না আম্মু, তুমি আগে ফোন দিবা না। আমি ওদের বাসায় গিয়ে ওকে সারপ্রাইজ দেবো। আচ্ছা ঠিক আছে, তুই এখন গিয়ে একটু রেস্ট কর, তারপর ওদের বাড়িতে যাবি। আমি আমার রুমে এসে দেখি রুম খুবই পরিপাটি এবং খুব সুন্দর করে গোছানো। আমার বইপত্র, কাপড় চোপড় খুব যত্ন করে রাখা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিতেই দু চোখে ক্লান্তির ঘুম এসে জড়ো হয়েছে। দুপুরে আম্মুটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আমি আব্বুকে সালাম করলাম। আব্বু আমাকে জড়িয়ে ধরলো। ঈশিতাকে এখন অবধি দেখি নাই। দুপুরে মায়ের হাতে রান্না করা খাবার খুব তৃপ্তি সহকারে পেট ভরে খেলাম। দুপুর বেরিয়ে বিকেলের মধুলগ্ন সময়ে আমি ঈশিতাদের দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতে লাগলাম আর যন্ত্রণাদায়ক অপেক্ষা করতে লাগলাম কখন দরজা খুলবে আর আমার সিনিয়র শাকচুন্নিকে দেখব। 1 মিনিট পরে খালামণি এসে দরজা খুলে দিল। হঠাৎ করে আমাকে দেখে খালামণি চমকে উঠল, যেন বিদ্যুতের শক খেয়েছে। ফারহাবি তুই? আমি খালামণিকে সালাম করলাম। তুই না বললি 15 দিন পরে আসবি? হ্যাঁ বলছিলাম, কিন্তু তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে চলে আসছি। হঠাৎ করে লক্ষ্য করে দেখি ড্রয়িং রুমের এক সাইডে কয়েক জোড়া ছেলেদের জুতা রাখা। আমি এতক্ষণে আসলি? আমি কখন থেকে তোদের জন্য ওয়েট করছি। ঈশিতা বলতে লাগলো, ও আমাকে সারাটা রাস্তা জ্বালিয়ে মেরেছে। আর দেখো আমাকে কি কাপড় পছন্দ করে দিয়েছে। এরকম কাপড় কেউ পরে? দেখো ফুপি, ওর কাপড়গুলো খুব সুন্দর না? ওকে কিন্তু খুব মানাবে। ও সারা রাস্তা উল্টো আমাকে জ্বালিয়েছে, মেরেছে। ওর কাপড়গুলো নাকি সুন্দর না। কচু সুন্দর। আর তুই যে শার্ট প্যান্টগুলি আমাকে পছন্দ করে দিয়েছিস সেগুলো তো একবারে ডাস্টবিন। মোটেও না, আমি যেগুলো তোকে পছন্দ করে দিয়েছি সেইগুলোই তুই পরলে তোকে অনেক সুন্দর লাগবে। শার্ট প্যান্ট আর ট্রাইকোট পরলে আমাকে এমনি হ্যান্ডসাম লাগে, আর ওই শার্ট প্যান্ট পরলে আমাকে ফকিরের মতো লাগবে। ওদের দুজনের কথা শুনে মনে হচ্ছে ওরা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী, আর আমি তৃতীয় পক্ষ বিলিয়ন হয়ে তাদের মধ্যে এসে পড়েছি। এই তোরা থাম। ঈশিতা, ফারাবি কোন শাড়ি পছন্দ রে? কেন? না এমনি। নীল আর আকাশী। কেন বলতো? না এমনি। তুই এক কাজ কর, একটা নীল বা আকাশি শাড়ি পরে তোর রুমে যা। আমার রুমে ফারাবি পছন্দের নীল বা আকাশী শাড়ি পরে যেতে হবে কেন? তুই তোর রুমে গেলেই দেখতে পারবি। আরে আচিব তো, আমার রুমে গেলে কি দেখতে পাবো? এত কথা বলিস কেন? তুই একটা শাড়ি পরে রুমে গিয়ে দেখ না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ঈশিতার রুমে গিয়ে একটা আকাশি কালারের শাড়ি পরতে লাগলো আর দুনিয়ার কৌতূহল এসে ওর মাথায় জমা হতে লাগলো। ঈশিতার শাড়ি পরা শেষ হলে সাকিব গিয়ে ঈশিতার রুমে ঢুকে। তুই এখানে আসলি কেন? এমনি দেখতে আসলাম, শাড়ি পরলে তোকে কেমন লাগে। তোর দেখতে হবে না, তুই যা এখান থেকে। বাহ, তোকে তো আকাশি কালারের শাড়িটা খুব সুন্দর লাগে। দেখতে হবে না কার পছন্দের? এই শাড়িটা ফারাবির পছন্দের। ও নিজে আমাকে কিনে দিয়েছিল আর বলেছিল এই শাড়িতে নাকি আমাকে খুব মানাবে আর অনেক সুন্দর লাগবে, তাই শাড়িটা তুলে রেখেছিলাম। ফারাবি যেদিন আসবে ওই দিন ওর সামনে এই শাড়িটা পরে দাঁড়াবো, ওকে চমকিয়ে দিব আর বলবো
দেখো, তোমার শাড়িটা আজও আমি যত্ন করে তুলে রেখেছি, তোমার সামনে পরবো বলে, তোমার মুখ থেকে একবার আমার প্রশংসা শুনবো বলে। বাহ বাহ, দারুণ তো। আমার দেওয়া পছন্দের শাড়ি পরলে বুঝি তোকে সুন্দর লাগবে না? তোর আবার পছন্দ? এভাবে হাঁটছিস কেন? আমার দেওয়া শাড়ি পরলে তোকে আরও সুন্দর লাগবে। তোর দেওয়া শাড়ি আমার পরারও দরকার নাই, আর সুন্দর লাগারও দরকার নাই। তোর বউকে তোর পছন্দের শাড়ি দিস, সর সামনে থেকে। আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া না। এ কথা বলে সাকিব ঈশিতার হাত ধরে ফেললো। তুই আমার হাত ধরেছিস কেন? আমার হাত ছাড়। আচ্ছা ছাড়বো, আগে তোর সাথে কয়েকটা ছবি তুলি। তোকে শাড়িতে যে সুন্দর লাগছে না, আমি তো চোখ সরাতে পারছি না। চোখ নিচে নামিয়ে রাখ, আমার দিকে ফুলেও তাকাবি না। আমি আরেকজনের রেখে যাওয়া সম্পদ, যে সম্পদের দিকে কেউ কোন নজরে তাকাবে তা আমি হতে। তুই তো ওই সময় ছিলি না। ছিলাম না ঠিক আছে, কিন্তু তোমার কাছ থেকে তো হুকুম নেওয়া দরকার ছিল। আমার কাছে বলে গিয়েছে তো। কি এমন হয়েছে যে তুই এভাবে বলছিস? না, কিচ্ছু হয়নি, এমনি। ওইদিকে ঈশিতা শাড়ি পরে রুমে গিয়ে দেখে কেউই নাই। ওর আম্মুকে জিজ্ঞেস করলে ওর আম্মু আমার কথা সব খুলে বলে। ঈশিতা তা শুনে বিশ্বাসই করতে পারছে না যে আমি এসেছি। নিশ্চিত হওয়ার জন্য আম্মুকে ফোন দিল। আমি সোফায় বসে বারবিকিউ চানাচুর আর অমৃত মটর ভাজা খাচ্ছি। এমন সময় দরজায় কলিং বেলটা বাজতে লাগলো। আমি সোফা থেকে উঠে দরজাটা খুললাম। একজন বোরকা পরিহিত মহিলা দাঁড়িয়ে আছে, তার পিছনে একটা স্কুটি রাখা। আমি মহিলাটিকে লক্ষ্য করে বললাম, কাকে চাই? মহিলাটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে হঠাৎ আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি হতভম্ব হয়ে বলতে লাগলাম, আরে আন্টি কি করছেন? ছাড়েন আমাকে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো। কি শুরু করে দিয়েছেন? ছাড়ুন বলছি। কিন্তু আন্টি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। না, আর পারছি না, এবার বুঝি দমটা আটকে যাবে। শৈতান, আমি আন্টি না, আমি তোমার ঈশিতা। এ কথা বলে আবারও জড়িয়ে ধরলো। এবার কিছু একটা স্বস্তি পাচ্ছি। 4 বছরের জমি রাখা ভালোবাসার অনুভূতিটা আবেগ হয়ে একসাথে বেরিয়ে আসতে চাচ্ছে। কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখার পরে বলতে লাগলো, দেখি তোমাকে, আমি তো বিশ্বাস করতে পারছি না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। যা ভেবেছি তাই, তুমি আগের চেয়ে খুব সুন্দর হয়ে গেছো, কিন্তু চেহারাটা সে পিচ্ছি পিচ্ছি রয়ে গেছে। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? কি বলবো মানে? তুমি বলেছিলে 15 দিন পরে আসবে, কিন্তু হঠাৎ করে চলে আসছো। তাহলে আমাকে মিথ্যে বলেছিলে কেন? আর তুমি এসে আমাদের বাসায় গিয়ে আমাকে না দেখে চলে আসলে। আমি কি কষ্ট করে শাড়িটা পরেছিলাম? আমি কি আর জানতাম তুমি আসছো? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো, নাকি চেহারার সাথে মন দিল সব পাল্টে ফেলেছো? আমি ঠিক হয়ে দাঁড়িয়ে রইলাম, কোনো কথা বলছি না। আসলে 4 বছরে ভালোবাসার জন্য বিকুল হওয়া মনটা কিছু মুহূর্ত আগে ঈশিতার কাজকর্মের দৃশ্যগুলো দেখে ভালোবাসার জন্য বিকুল হওয়া মনটা হঠাৎ করে কালো ছোট্ট একটা দুঃখ এসে ভিড় করেছে। আম্মু হঠাৎ করে ঈশিতার কণ্ঠ শুনে বলতে লাগলো, ঈশিতা, তুই কখন আসলি? ঈশিতা আম্মুর কথার জবাব দিচ্ছিল। তাদের মাঝখানে আমি আম্মুকে লক্ষ্য করে বললাম, আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে, আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও। আমি আমার রুমের সোফায় বসে মোবাইল টিপতে লাগলাম। ঈশিতা আম্মুর হাত থেকে কফির কাপটা নিয়ে আমার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আমার হাতের কাপটা দিয়ে আমার গা ঘেঁষে বসলো। আমি মোবাইলটা পকেটে রেখে কফির মগে চুমুক দিচ্ছি। ঈশিতা 4 বছর পর আমার এত কাছে আসার পরেও আমার ভাবমূর্তির অনুভূতি ফিলিংস না পেয়ে বলতে লাগলো, কি হলো, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি কোনো কিছুর জন্য আমার প্রতি অসন্তুষ্ট? আমি ঈশিতার কথা শুনে একবার ঈশিতার দিকে ঘুরে তাকালাম। কি হলো, এভাবে তাকালে কেন? কথা বলো, তুমি কি বোবা হয়ে গেছো? তুমি আমার সাথে কথা বলছো না কেন? মনে হচ্ছে আমার গলায় বিশাল বড় একটা কাঁটা আটকে আছে। আমার ভালো লাগছে না, কথা বলো না, চুপ করে থাকো। মাথা কি বেশি ব্যথা করছে? তাহলে কফি খাওয়ার দরকার নেই, আমি কমপ্লেন নিয়ে আসছি। কমপ্লেন খেলে ওষুধ খেয়ে একটু রেস্ট করো, দেখবে মাথা ব্যথা চলে যাবে। ঈশিতা কমপ্লেক্স দুধ, চিনি আর ট্যাবলেট নিয়ে আসলো এবং বলতে লাগলো, ওইগুলো খেয়ে ওষুধ খেয়ে একটু রেস্ট করো। আমি ঈশিতার হাত থেকে ট্যাবলেট নিয়ে খেয়ে ফেললাম। ঈশিতা বলতে লাগলো, খালি পেটে ট্যাবলেট খেয়েছো, শরীর তো আরো খারাপ করবে। আমি কোনো কথা বললাম না, সোজা বিছানায় শুয়ে পড়লাম। ঈশিতা হয়তো এটা বুঝেছে যে আমার মাথা ব্যথা করছে, তাই ওর সাথে কথা বলছি না। আসল কারণ তো আর জানে না। ঈশিতা আস্তে আস্তে আমার মাথার পাশে গিয়ে বসলো।
তারপর ওর নরম হাতটা আমার কপালে রাখলো। 4 বছর পর ভালোবাসার মানুষের হাতের স্পর্শ পেয়ে অনুভূতিহীন ভালোবাসাটা যেন জাগা দিয়ে উঠল। পরক্ষণে দু চোখে ঈশিতা আর সাকিবের সাথে মোটরসাইকেলে লেফটে যাওয়ার দৃশ্য বেশি উঠল। আমার একটা হাত দিয়ে ঈশিতার হাতটা সরালাম এবং বললাম, ধরবা না আমাকে, আমার কেমন যেন লাগে। কি বলো তুমি? তোমার মাথা ব্যথা করছে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তোমার তো আরাম লাগার কথা। তোমাকে আমি বলেছি হাত বুলিয়ে দিতে? এরকম করছো কেন তুমি আমার সাথে? সত্যি তোমার কিছু হয়েছে? 4 বছর পর আমি তোমার এত কাছে, কিন্তু তোমার কোনো অনুভূতি নাই। তোমার কথার উত্তর আমি দিতে পারবো না, আমার মাথা ব্যথা করছে। যাও এখান থেকে। না, আমি যাবো না। সত্যি করে বলো তোমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি, এখান থেকে যেতে বলেছি তোমাকে। না, আমি যাবো না। যাবে না তো? না। এবার আমার সত্যি সত্যি রাগ উঠে গেল। আমি বিছানা থেকে উঠে ঈশিতার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকালাম। ঈশিতা একটু ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো, আমার দিকে এভাবে চোখ লাল করে তাকালে কেন? চোখ নামাও বলছি। এবার আমি জোরে ধমক দিয়ে বললাম, তোমাকে আমি এখান থেকে যেতে বলেছি। ঈশিতা আমার ধমক শুনে কেঁপে উঠল। এরকম ধমক হয়তো আমার কাছ থেকে আশা করিনি। ঈশিতা চুপ করে বাইরে চলে যাচ্ছে। আমি স্পষ্ট দেখতে পেলাম হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছছিল। আমি বিছানায় শুয়ে পড়লাম। ওইদিকে ঈশিতা আম্মুর সামনে গিয়ে দাঁড়ালো। আম্মু ঈশিতাকে দেখে বলতে লাগলো, কি হলো, কাঁদছিস কেন? তোমার ছেলে আর স্বাভাবিক নাই। এই 4টা বছরে অনেকটা পাল্টে গেছে। আমি আসার পর থেকে আমার সাথে একটা কথাও বলে নাই। ওর মাথা ব্যথা করছে, আমি হাত দিয়ে ওর মাথা টিপে দিচ্ছি। আমাকে বলে কি ওকে না ধরার জন্য। আমাকে চোখ লাল করে ধমক দিয়েছে। তোমার ছেলে সবসময় আমাকে ভয় পেত, আর এখন তোমার ছেলে চোখের দিকে তাকাইতে ভয় কেঁপে উঠলাম। আমি ওর এরকম অগ্নিদৃষ্টি চোখ কখনো দেখিনি। আর এজন্য এভাবে কাঁদতে হবে? ওর বুঝি মাথা ব্যথা করছে, তাই তোর সাথে এমন করছে। না না, সত্যি সত্যি তোমার ছেলে পাল্টে গেছে। কিছু পাল্টায়নি, ও যেমন ছিল তেমনি আছে। একটু পরে দেখবি ভালো। রাত 8টায় কারো গরম উষ্ণ নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আমি আস্তে করে চোখটা খুলে দেখি ঈশিতা আমার দিকে ঝুলে আছে এবং তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ঈশিতার ঠোঁট আমার ঠোঁটের এতই কাছে যে দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারছি। আমিও এক দৃষ্টি নিয়ে ঈশিতার মায়াবী চোখ জোড়ার দিকে তাকিয়ে আছি। ওর ঠোঁট অল্প অল্প কাঁপছে। কিছুক্ষণ আগে কান্নার কারণে গাল এবং নাক লাল হয়ে আছে। নাকে ডগায় কয়েক হাজার ছোট ছোট ঘামের ফোঁটা এসে জড়ো হয়েছে। 4 বছর পর ঈশিতাকে আমি সেই মায়াবী রূপে দেখেছি, যে মায়াবী রূপের সাগরে আমি অনেক আগেই নিজেকে হারিয়ে ফেলেছি। দুজন নিস্তব্ধ নীরবতা পালন করতে লাগলাম। আমার 4 বছরের জমিয়ে রাখা গভীর ভালোবাসা জানান দিয়েছিল যে ঈশিতার কাঁপা কাঁপা ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিতে, গভীর এক লম্বা চুম্বনে হারিয়ে যেতে। পরক্ষণে আমার মনে হয়ে গেল সাকিব আর ঈশিতার কিছু মুহূর্তের কথা। ধাক্কা দিয়ে আমার উপর থেকে ঈশিতাকে সরিয়ে দিলাম। তারপর সোজা ওয়াশরুমে ঢুকে টাস করে দরজাটা লাগিয়ে দিলাম। ঈশিতা আমার এরকম ব্যবহারে অবাক হয়ে গিয়েছে। এক দৃষ্টি নিয়ে আমার যাওয়ার দিকে তাকিয়েছিল। ঈশিতা হয়তো আমার কাছে এরকম কখনো আশা করিনি, যে ছেলেটার কাছে আসার জন্য সবসময় পাগল হয়ে থাকতো। 4 বছর পর ছেলেটার এত কাছে গেলাম, ওর কোনো অনুভূতি নাই। ঈশিতা কিছুই বুঝতে পারছে না কেন তার সাথে এরকম করছে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ঈশিতা বিছানাটা গোছাতে লাগলো। আমাকে দেখে একটা তোয়ালে এনে দিল। আমি তোয়ালেটা হাতে নিয়ে বিছানার ঢিল মেরে ফেলে দিলাম। ঈশিতা নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি রুম থেকে বের হয়ে নিচে নেমে আসলাম। ডাইনিং টেবিলে আব্বু আম্মু বসে আছে। আমাকে দেখে বলতে লাগলো, মাথা ব্যথা কমেছে তোর? আমি মাথা ঝাঁকি দিয়ে হ্যাঁ শব্দ উচ্চারণ করলাম। 2 মিনিট পর ঈশিতা উপর থেকে ডাইনিং টেবিলে আসলো। মুখটা গোমড়া করে আছে, ঠোঁটগুলো শুকিয়ে একটা থেকে আরেকটা আলাদা হয়ে আছে, যেন ঠোঁটে কোনো প্রাণের ছোঁয়া নেই। চেহারাটা অনেকটা কালো হয়ে আছে। ওর লম্বা চুলগুলো দিয়ে চেহারার এক পাশ ঢেকে রেখেছে আর বারবার আর চোখে আমাকে দেখছে। আম্মু ঈশিতার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ঈশিতা তোর? ঈশিতা মাথা ঝাঁকি দিয়ে বলল, না, কিছু হয়নি তো। তাহলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বস। ঈশিতা আমার পাশে একটা চেয়ার টেনে বসলো। আমি অল্প খেয়ে টেবিল থেকে উঠে পড়লাম। আম্মু জিজ্ঞেস করলো, কি হলো, উঠে পড়লি কেন? আমার খাওয়া শেষ। ঈশিতা বুঝতে পারছে না আমার এগুলো করার মানে কি। আমি রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। 10 মিনিট পর ঈশিতা আমার রুমে আসলো।
ঈশিতা আমাকে দেখে আমার মাথার পাশে এসে বসলো। কি হয়েছে তোমার? সত্যি করে বলো তো, কেন এমন করছো? কিরকম করছি? যে এত বছর পরে এসে আমাকে কাছে পেয়েও কোনো ফিলিংস নাই তোমার, আমার সাথে ঠিকঠাক ভাবে কথা বলছো না, অদ্ভুত সব আচরণ করছো। আমি কোনো অদ্ভুত আচরণ করছি না। আমি ঘুমাবো, লাইটটা অফ করো। তুমি সত্যি অনেকটা পাল্টে গেছো। তুমি আর আমার আগেই ফারাপি নাই, তুমি চেঞ্জ হয়ে গেছো। আমি আগে যেমন ছিলাম এখনো ঠিক তেমনই আছি। বেশি কথা না বলে চুপচাপ ঘুমোতো। ঈশিতা সাথে সাথে আমার হাতটা ধরে ফেললো। আমি কি তোমার সাথে অন্যায় কিছু করেছি? বলো আমাকে। যদি কিছু করে থাকি তাহলে আমাকে মারো, বকা দাও, কিন্তু আমার সাথে এরকম করো না প্লিজ। আমাকে ইগনোর করো না, আমি তোমার এই অদ্ভুত আচরণগুলো মেনে নিতে পারছি না। এই, তোমাকে না বলেছি আমি ঘুমাবো? তোমার এই প্যাসের প্যাসের ভালো লাগছে না। আচ্ছা ঈশিতা আমার একথা শুনে কান্না শুরু করে দিল। কান্নার আওয়াজ পেয়ে আম্মু আমার রুমে চলে আসলো। আম্মু বলতে লাগলো, কি হয়েছে ঈশিতা? দেখো তোমার ছেলে আমার সাথে কিরকম করছে। কি হয়েছে ফারাবি, তুই মেয়েটার সাথে এরকম করছিস কেন? আমি কিছু করছি না। ওকে বলো কান্না থামাতে, আর না হয় অন্য রুমে গিয়ে কান্না করতে। আমি ঘুমাবো। না, আমি এখান থেকে যাব না, আমি এই রুমেই কান্না করব। না গেলে আমি চলে যাই। আমি রুম থেকে বাইর হতে যাব, এমন সময় ঈশিতা কান্না করতে করতে রুম থেকে বাইর হয়ে গেল। আম্মু পিছন থেকে ঈশিতাকে ডাকছে, কিন্তু ঈশিতা শুনছে না। আম্মু ঈশিতার পিছনে যেতে লাগলো। আমি দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বুকটা কেমন যেন খালি খালি লাগছে, কিসের যেন অভাব। 4 বছর আগে বাইরে যাওয়ার সময় ঈশিতা আমার বুকে মাথা রেখে বলেছিল, তোর এই বুকটা শুধু আমার জন্য বরাদ্দ, এখানে আর কাউকে ঠাঁই দিবি না। আমার বাকিটা জীবন তোর এই বুকে মাথা রেখে ঘুমাতে চাই। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম বলতে পারবো না। সকাল 10টায় ঘুম ভাঙলো। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে ঈশিতাকে দেখতে পাচ্ছি না। সারা রাত কোথায় ছিল, কোন রুমে ছিল তাও জানি না। আমি আম্মুকে ঈশিতার কথা জিজ্ঞাসা করলাম। আম্মু বলতে লাগলো, আমি জানি না। তুমি জানো না মানে? 4 বছর পর এসে মেয়েটার সাথে এরকম ব্যবহার করতে পারলি তুই? মেয়েটা সারা রাত ড্রয়িং রুমে সোফায় বসে কান্না করছে, একটুও ঘুমায়নি। এখন কোথায়? চলে গেছে। চলে গেছে মানে কোথায় চলে গেছে? ওদের বাসায়। আম্মুর কথা শুনে আমার রাগ উঠে গেল। যে কারণে 4 বছর পরে এত কাছে আসার পরেও ওকে আপন করে নিতে পারিনি। আবার ও না বলে ওই বাড়িতে গিয়েছে। কেন গিয়েছে? সাকিবের সাথে কথা বলার জন্য? আমি একটা রিক্সা নিয়ে ঈশিতার বাসায় চলে গেলাম। রাগ একটু কমেনি। বাসার কলিং বেল চাপ দিতে খালামণি এসে দরজা খুলে দিল। তারপর আমাকে ঈশিতার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করলো। আমি অনেক কিছুর প্রতি উত্তর না দিয়ে সোজা ঈশিতার রুমে চলে গেলাম। সাকিবকে বাসায় দেখতে পাচ্ছি না, হয়তো অফিসে চলে গেছে। আমি ঈশিতার দরজার সামনে দাঁড়াতেই ঈশিতার স্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি দরজায় দাঁড়িয়ে ঈশিতাকে একটু ডাক দিলাম। সাথে সাথে কান্নার আওয়াজটা কয়েক সেকেন্ডের জন্য অফ হয়ে গেল। হয়তো বোঝার চেষ্টা করছে কে আমাকে ডাকে। আমি আবারও ঈশিতাকে ডাক দিলাম। এবার কান্নার আওয়াজটা একটু বেড়ে গেল। হয়তো বুঝে ফেলেছে আমি এসেছি। আমি আরও কয়েকটা ডাক দিলাম দরজা খোলার জন্য। না, প্রতিবারই কান্নার আওয়াজ বেড়েই চলেছে। আমি এক নাগাড়ে ডেকেই যাচ্ছি, আরও এক নাগাড়ে কান্না করেই যাচ্ছে। অলরেডি 30 মিনিট ওভার হয়ে গিয়েছে। আমি দরজার বাইরে দাঁড়িয়ে ওকে ডাকছি, কিন্তু ওর দরজা খুলছে না। এবার মেজাজটা একটু খারাপ হয়ে গেল। আমি দরজা জোরে ধাক্কা দিয়ে ডাকতে লাগলাম, দরজা খুলবে খুলবে না বলো? আর যদি দরজা না খুলো তাহলে এই বাড়ি আজীবনে চলে থেকে যেও। ওই বাড়িতে আর যাওয়ার দরকার নেই। আমি চলে যাচ্ছি। ঈশিতা তারপর দরজা খুলছে না। এবার মেজাজটা খারাপ হয়ে গেল। কি হলো, তুমি দরজা খুলবে না? আচ্ছা ঠিক আছে, দরজা খোলার দরকার নেই, যত বড় কান্না করো, আমি চলে যাচ্ছি। এ কথা বলে চুপ করে সাইডে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ কোনো সারা শব্দ করলাম না। ঈশিতার কান্না অফ হয়ে গেল। হয়তো মনে মনে বলছে, ও কি সত্যি সত্যি চলে গেছে? এখনো যায় নাই। কি হলো, তুমি দরজা খুলবে না? এবার যদি দরজা না খুলো তাহলে আমি সত্যি সত্যি চলে যাব। না আর থাকবো না, এবার সিঁড়ি দিয়ে নিচে নামতে যাব। এমন সময় দরজা খোলার আওয়াজ শুনতে পেলাম। আমি রুমের ভিতরে প্রবেশ করে দেখি মাথা নিচের দিকে দিয়ে বিছানার কাছে দাঁড়িয়ে আছে। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। আমি আবারও সামনে গেলাম। সে এবারও অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। বুঝতে পেরেছি অনেকটা অভিমান করে বসে আছে, কিন্তু আমি তার অভিমান ভাঙাবো না। সে না বলে এখানে আসলো কেন?
আমি তার হাতটা ধরলাম এবং বললাম, কার কাছে বলে এখানে এসছো? ঈশিতা অবাক হয়ে আমার দিকে তাকালো। হয়তো এই মুহূর্তে এই কথাটা আমার কাছ থেকে আশা করিনি। সে হয়তো ভেবেছিল ও সারা রাত কান্না করেছে, রাগ করে অভিমান করে চলে এসেছে। আমি তার রাগ অভিমান ভাঙিয়ে বলবো, সরি, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ওই সময় আমার কি হয়েছিল জানি না, তোমার সাথে এরকম ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি তাকে উল্টো জিজ্ঞেস করছি। তুমি কার কাছে বলে এই বাড়িতে এসছো? ঈশিতা কোনো কথা বলছে না, তাই আমি আবারও জিজ্ঞেস করলাম, কি হলো, কথা বলো না কেন? কার কাছে বলে এই বাড়িতে এসছো? কারো কাছে না। তাহলে আসলে কেন? কথা বলো, আমার কথা তো দাও। তোমার সাথে এক রাত কথা বলিনি, তুমি রাগ করে অভিমান করে চলে এসছো। তোমার সাথে কথা বলে নেই, তুমি যতটুকু কষ্ট পেয়েছো তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি আমি। সারা রাত ঘুমাতে পারিনি। 4 বছর পর তুমি আমার কাছে আসার পরও কেন তোমার এরকম ব্যবহার করলাম তোমার সাথে, জানো তুমি? ঈশিতা আমার কথা শুনে আমার দিকে অবাক হয়ে ঘুরে তাকালো। এক এক করে ঈশিতাকে সবকিছু খুলে বললাম। ঈশিতা বলতে লাগলো, বিশ্বাস করো তুমি, আমি সাকিবের সাথে মার্কেটে যেতে চাইনি। ও আম্মুকে অনেক রিকোয়েস্ট করে বলল, তারপরও আমি যেতে রাজি হই নাই। কারণ তুমি যে বোরখাটা পরার জন্য বলেছিলে, ওই বোরখাটা ধুয়ে শুকাতে দিয়েছিলাম। কিন্তু আম্মুর অনেক রিকোয়েস্টের পরে ওই বোরখাটা, যেটা তুমি পছন্দ না করো, ওইটা পরে গিয়েছিলাম। আমি সরি, আর এরকম বোরখা কখনো পরবো না। আচ্ছা ঠিক আছে, চলো এবার বাসায় চলো। আর কখনো না বলে এ বাড়িতে আসবা না। যদি প্রয়োজন হয় আমাকে বলবা, আমি নিয়ে আসবো। ঈশিতাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ হয়ে গেল, একটা রিক্সাও পাচ্ছি না। না, আর দাঁড়িয়ে না থেকে দুজনেই হাঁটতে শুরু করলাম। দুজন পাশাপাশি হাঁটছি। ঈশিতার হাত আর আমার হাত বারবার স্পর্শ হচ্ছে, কিন্তু আমি ঈশিতার হাত ধরছি না। ঈশিতা হয়তো চাচ্ছে ওর হাতটা আমি ধরি। বারবার ওর হাতটা আমার হাতের সাথে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করছে। আমি একটু মজা নেওয়ার জন্য আমার হাত দুটো পকেটে ঢুকিয়ে ফেললাম। ঈশিতা আমার দিকে একবার তাকালো, হয়তো মনে মনে বলছে, শয়তান পোলা, হাত দুটো পকেটে ঢুকিয়ে ফেলছিস কেন? আমার সাথে ভাব ধরিস? যা, তোর হাত ধরবই না। আমি পকেট থেকে একটা হাত বের করে ঈশিতার হাতটা ধরলাম। সাথে সাথে ঈশিতা আমার দিকে তাকালো। 4 বছর পর ভালোবাসার মানুষের হাতে স্পর্শ করছি। হাতটা একদম পিচ্ছি বাচ্চাদের হাতের মতো, দেখলে বোঝা যায় না 23-24 বছরের মেয়ের হাত। হাতের নখগুলো একটু বড়, প্রতিটির নখে লাল রঙের নীল পলিশ দেওয়া। আর হাতের মধ্যে সবচেয়ে বেশি ফুটে উঠেছে সেটি হলো আমার পরিয়ে দেওয়া রিং। আমি হাতটা ধরে অল্প একটু জোরে চেপে দিলাম। ঈশিতা কোনো সাড়া শব্দ করলো না। এবার আমি একটু জোরেই চাপ দিলাম। ঈশিতা এবার জোরে জোরে উহ করে উঠল। আমি সাথে সাথে হাত ছেড়ে দিলাম। কি হলো, ব্যথা পেলে? যা, এত জোরে কেউ চাপ দেয়? ঈশিতার দিকে লক্ষ্য করে দেখি চোখের পানি টলমল করছে। না, সত্যি অনেকটা ব্যথা পেয়েছে, না হলে চোখে পানি আসতো না। এত জোরে চাপ দেওয়া আমার ঠিক হয়নি। আমি ঈশিতার সামনে গিয়ে ঈশিতার থুতনিতে হাত দিয়ে মাথা উপড়ে তুললাম। ঈশিতার চেহারার দিকে তাকিয়ে তো আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এতক্ষণ কথা বললাম, আমি তো চেহারার দিকে লক্ষ্য করি নাই। রাত থেকে এ পর্যন্ত কান্না করতে করতে চেহারার একেবারে বাজে অবস্থা করে ফেলেছে। চোখগুলো আগুনের মতো লাল হয়ে গেছে, নাকের ডগায় মনে হচ্ছে রক্ত জমাট বেঁধেছে। বেশি কান্নার কারণে ফর্সা চেহারার সূর্যের লাল রক্তিম কালার ধারণ করেছে। না, এভাবে কষ্ট দেওয়া আমার ঠিক হয়নি। আমি গতকাল রাতে একটু বেশি করে ফেলেছি। হঠাৎ করে হয়তো আমার এমন ব্যবহার মেনে নিতে পারেই নাই, তাই সারা রাত কান্না করেছে। আমি সীতার দুগালে হাত দিয়ে বললাম, এ কি, কান্না করতে করতে চেহারা কি বাজে অবস্থা করেছো? এভাবে কেউ কান্না করে? তোর ব্যবহারের জন্য। আসলে আমি রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। কি করব বলো, ওই সময় আমার মাথা ঠিক ছিল না। এক হলো মাথা ব্যথা, আর এক হলো তোমার চিন্তা। দোনোটা মিলিয়ে আমার মাথা নষ্ট করে দিয়েছিল। তাই মুখ দিয়ে যা এসছে তাই বলেছি। এবারের মতো এই পিচ্ছি বরটাকে মাফ করে দাও। কোনো মাফ নাই। কেন? সরি বললাম তো, আর কখনো এরকম করবো না, তোমাকে কষ্ট দেবো না। এবারের মতো মাফ করে দাও। বললাম তো, কোনো মাফ নাই। তুমি আমাকে বেশি কষ্ট দিয়েছো, সারা রাত কান্না করিয়েছো। এত সহজে মাফ করে দিলে তুমি আমাকে আবার কষ্ট দিবে। আর কখনো কষ্ট দেবো না, এই যে প্রমিস করে বলছি। না, হবে না। তাহলে কি করে মাফ করবে? যা বলবো তা করবে তো?
হ্যাঁ করব। কিছু শর্ত মানতে হবে। কি শর্ত? কি শর্ত আগে বলতে পারবো না, আগে তুমি বলো আমার শর্তগুলো মানবে কি মানবে না। হ্যাঁ মানবো। গতকাল রাত থেকে কিছুই খাই নাই, প্রচুর খিদে লেগেছে। এখন বাসায় গিয়ে আমাকে নিজ হাতে খাইয়ে দিতে হবে। কি বলো তুমি? কাল রাতে কিছু খাও নাই, এর জন্য যে আর এই অবস্থা করেছো। চলো চলো চলো, এখন তাড়াতাড়ি বাসায় চলো। না, আগে আমার শর্তগুলো শুনো। শর্ত পরে শুনবো, আগে তাড়াতাড়ি বাসায় চলো। এভাবে না খাইয়ে থাকলে শরীরের রোগ বেঁধে যাবে। কিচ্ছু হবে না আমার, আগে আমার শর্তগুলো শোনো। বললাম তো পরে শুনবো, আগে বাসায় চলো, বাসায় গিয়ে তারপর শুনবো। তার মানে তুমি আমার শর্তগুলো শুনবে না? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলো। প্রথম শর্ত মনে আছে তো? হ্যাঁ আছে। তাহলে দ্বিতীয় শর্ত, আজকে থেকে আমি যা চাইবো তা অনায়াসে এনে দিতে হবে, কখনো না করতে পারবা না। আচ্ছা ঠিক আছে, এনে দেবো। তাহলে তৃতীয় শর্ত, হ্যাঁ বলো। আমি যদি কখনো ভুল করি তাহলে আমাকে শুধরিয়ে দিবে, আর না হয় আমাকে বলবে, আমি শুধরিয়ে নিব। কিন্তু আমাকে না বলে তার কারণে আমাকে ইগনোর করা চলবে না। আমাকে দূরে সরিয়ে দিতে পারবে না, ধমক দিতে পারবে না। যদি আমাকে কিছু না বলো, আমার সাথে গতকালের মতো উল্টাপাল্টা কিছু করো, তাহলে একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে হসপিটালে ভর্তি করিয়ে রাখবো। তারপর তুমি কাঁদবে। কাঁদলে কাঁদবো। চতুর্থ সত্য। আরো আছে? হ্যাঁ আরো অনেক। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। এই মিয়া, আপনারা শোনেননি? আর ওইদিকে কি দেখেন? আমার দিকে তাকান, আপনাকে বলছি। শুধু তো গল্প পড়তে বসে থাকেন। কীর্তি কারবারটা দেখছেন নি? আমার সিনিয়র আপুর, নাউজুবিল্লাহ, সিনিয়র বউয়ের হেতে আর বউ হইয়া মোটরসাইকেল আরেক সামলার লগে লেপটি মাইরা ঘুরে বেড়াইছে, গার সাথে গা ঘেঁষে ছবি তুলছে। তার এই অপরাধের জন্য আমার কাছে একবার সরি বলছে, আমি মাফ করে দিছি। আর আমি তার সাথে একটু রাগ দেখিয়ে কথা বলছি, তারপর 3 বার সরি বললাম, কিন্তু আমার মাপ নাই। এই মাঝ রাস্তার রোদের মধ্যে দাঁড়িয়ে আমাকে শর্ত দিচ্ছে। অলরেডি 3টে দিয়ে ফেলেছে, আরো অনেক আছে। কেমনটা লাগে তো বলেন? হ্যাঁ, মেজাজটা গরম হয়ে যায়নি? মনটা করে থাপড়াইয়ে সবগুলো দাঁত ফেলায় দেই। মেয়েদেরকে বেশি ভালোবাসা দেখানো ঠিক না, তাহলে তারা আলাদা হয়ে মাথায় চড়ে বসে। আই কি হলো, কাকে থাপড়িয়ে দাঁত ফালানোর কথা বলছো? না কাউকে না। কি বলতেছিলে বলো। তাহলে চতুর্থ সত্য শোনো। হ্যাঁ বলো। এই 4 বছরে তুমি ছিলে না বলে আমার কোনো পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারি নাই। এখন থেকে প্রতিদিন বিকেলে আমাকে আমার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে, এবং আজ বিকেলে এক জায়গায় যাব, ওই জায়গায় নিয়ে যেতে হবে। যথাজ্ঞা। তাহলে পঞ্চম সত্য, কিন্তু একটু কঠিন। যত কঠিন হোক তুমি বলো। আমাকে সারা রাত কাটানোর জন্য এবং কষ্ট দেওয়ার জন্য এই মাঝ রাস্তায় 20 বার কান ধরে উঠবোস করতে হবে, এবং বলতে হবে আমাকে আর কখনো কষ্ট দিবে না। কি বলো তুমি? এর আগের শর্তগুলো ঠিক ছিল, কিন্তু এটা কি শর্ত দিলে তুমি? এ মাঝ রাস্তায় এত মানুষের মধ্যে আমি 20 বার কান ধরে উঠবোস করবো? হ্যাঁ করতে হবে, দরকার হলে আরো মানুষ ডেকে আনবো, তারপর করতে হবে। না, মেজাজটা খারাপ হয়ে গেল। মান সম্মান আজ আর থাকবে না। মন চাচ্ছে উপরে তুলে একটা আছাড় মারি। দেখতে তো পিসি মাইয়ের মতো লাগে। হাত পা ছোট ছোট, মুখটা গুল, মনে হলো 16 থেকে 17 বছরের মেয়ে। কিন্তু কে বলবে এই মেয়ের বয়স 23-24? আমার চেয়ে 1.5-2 বছর বড়। এখন 20 বার কানে ধরে উঠবোস করবা, আর বলবা আমাকে আর কখনো কষ্ট দিবা না। 20 বার? ওই শাস্তিটা একটু কমানো যায় না? না, কমানো যাবে না। প্লিজ দেখো না কোনো উপায়ে কমানো যায় কিনা। 20 বার উঠবোস করলে আমি বাঁচবো? না, 20 বারে উঠবোস করতে হবে। আমাকে কষ্ট দেওয়ার সময় মনে ছিল না? 15 বার করি? না, 20 বার। কি আর করা, এখন 20 বারই উঠবাস করতে হবে। আমি কানে ধরে উঠবাস করতে যাব, দেখি রাস্তার সব মানুষ আমার দিকে তাকিয়ে আছে। হায় হায়, আজকে তো মান ইজ্জত সব প্লাস্টিক হয়ে যাবে আমার। আমি কান থেকে হাত ছেড়ে দাঁড়িয়ে রইলাম। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? উঠবোস করো। চলো বাসায় গিয়ে উঠবোস করবো। তুমি যতবার বলবে ততবার। এখানে প্রচুর মানুষ। বাসায় গিয়ে না, এখানেই করতে হবে, মানুষের সামনে। এটা আমাকে সারা রাত কাঁদানোর শাস্তি। কি হলো, উঠবোস করবে না? আচ্ছা ঠিক আছে, না করলে আমি চলে যাই। আরে আরে কোথায় যাচ্ছ? তুমি তো বাসায় যেতে মানা করেছো, এখন যেদিকে যেতে পারি। আরে আরে দাঁড়াও, আমি উঠবোস করছি তো।
তাহলে করো। এখন ভাবতে লাগলাম শাস্তিটা কোনো উপায়ে কমানো যায় কিনা। হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, তোমাকে যদি এখান থেকে কোলে করে বাসায় নিয়ে যাই তাহলে? সত্যি নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব। তাহলে 5 বাদ দাও, এখন 15 বার উঠবোস করো। মাত্র 5টা? 60 কেজি ওজনের বস্তা বাসায় নিয়ে গেলে তো আমার জান যাবে আর আসবে। এত কষ্ট করব মাত্র 5টা? বাদ। কি বলে তুমি? আমি 60 কেজি? আমি বস্তা? হ্যাঁ হ্যাঁ, কি বলে ফেললাম? আমাকে কোলে করে বাসায় নিয়ে যেতে হবে না, এখন 25 বার উঠবোস করবা। 25 বার কেন? 20 বার না বললে? এখন 25 বার উঠবোস করতে হবে। আমাকে বস্তা বললে কেন? আমি 60 কেজি? আমি মোটেও 60 কেজি নয়, আমি 47 কেজি। এখন চুপচাপ 25 বার উঠবোস করো। আচ্ছা ঠিক আছে, সরি, 5 বারই কমিয়ে দাও। তাহলে 20 বার উঠবোস করো। আবার 20 বার কেন? 15 বার হবে। তুমি আমাকে বস্তা বললে কেন? এই জন্য 5টা বেড়েছে। 25 + 5 সমান সমান 25। এখান থেকে তুমি আমাকে কোলে করে বাসায় নিয়ে যাবে, তাহলে 5 কমবে। 25টা থেকে 5টা চলে গেলে থাকে 20টা। এখন তাড়াতাড়ি 20 বার উঠবোস করো। কেমন লাগে বলেন? 5টা বিয়োগ করে কমালাম, ও আবার 5টা এনে যোগ করলো, তাহলে ঘুরে তো 20টাই হলো। যে লাউ সে কদু, কোলে করে বাসায় নিয়ে যাব তো ফাও। কি আর করা, কোনো উপায় নেই। চুপচাপ 20 বার উঠবোস করে ফেলা ভালো। আমি কান ধরে উঠবোস শুরু করলাম। ঈশিতা আমার উঠবোস দেখে মুস্কি মুস্কি হাসছে, আর রাস্তার সব লোক এক দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ বুঝে 8টা দিয়ে ফেললাম। কপাল দিয়ে অল্প অল্প ঘাম বের হচ্ছে, আর 4টে নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? আমার কোমর প্রচুর ব্যথা করতেছে। সত্যি? হুম। তাহলে আর উঠবোস করার দরকার নেই, চলো বাসায় চলে যাই। হুম, চলো। আমি মুসকি মুসকি হেসে মনে মনে বলতে লাগলাম, আমার সাথে চালাকি করো। আমি 5টা কমালাম আর তুমি 5টা বাড়িয়ে দিলে, এখন মোট 10টা নিলাম। কেমন হলো? তার মানে তুমি আমাকে মিথ্যে বলেছো? তোমার কোমরে কোনো ব্যথা নাই? না, আছে তো। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে কোলে নাও। কোমরে ব্যথা নিয়ে? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। ঈশিতাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলাম। ঈশিতা আমার কপাল বেয়ে আসা ঘামগুলো তার শাড়ির আঁচল দিয়ে মুছে দিচ্ছে। একটা মানুষ যে তার প্রিয় মানুষের কতটুকু ভালোবাসে, তার কেয়ারিং দেখে তা বোঝা যায়। ঈশিতা তার হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে আছে এবং পলকহীন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি দেখো? আমার পিচ্ছি বরটাকে। আমাকে দেখার কি আছে? তোমার মাথা একটু নিচে নামাও। আমি মাথাটা নিচে নামালাম। ঈশিতা তার হাত দিয়ে আমার স্টাইল করা চুলগুলো সব ওলটপালট করে দিল। কি হলো? চুলগুলো এমন করলে কেন? তোমাকে এত সুন্দর এবং স্মার্ট লাগে কেন? তাই বলে চুলগুলো তুমি এমন করবে? 100 বার করব। কেউ যেন তোমার দিকে না তাকায়, শুধু আমি দেখব। তাই? শুধু তুমি দেখবে? বাসার সামনে গিয়ে ঈশিতাকে কোল থেকে নামিয়ে দিলাম। দরজার কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু ঈশিতাকে দেখে বলতে লাগলো, কি হলো, তুই চলে আসলি কেন? তোমার ছেলে নিয়ে আসছে। আমার ছেলেই তো তোর সাথে গতকাল রাতে খারাপ ব্যবহার করেছে। তোমার ছেলে আমার কাছে প্রমিস করেছে আর কখনো এরকম করবে না, না হলে আমি আসতাম না। ফের যদি আবার এরকম করে তাহলে একেবারে চলে যাব, আর কখনো আসবো না। এখন আমাকে খাবার দাও, আমার প্রচুর খিদে লেগেছে। তোমার ছেলের জন্য একদিন না খেয়েছিলাম। ঠিক আছে, তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। না, টেবিলে বসে খাবো না, তুমি খাবার দাও, আমি রুমে গিয়ে খাবো। আম্মু ঈশিতার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। মার চোখ ফাঁকি দেওয়ার মতো কেউই নাই। আম্মু হয়তো বুঝে ফেলেছে ঈশিতা কি জন্য রুমে খাবার নিয়ে খাবে। আমি রুমে এসে বিছানা শুয়ে পড়লাম। 2-3 মিনিট পর ঈশিতা খাবার প্লেট হাতে নিয়ে রুমে ঢুকলো। দেখে আমি বিছানায় শুয়ে আছি, বলতে লাগলো, কি হলো, শুয়ে পড়লে কেন? উঠো বলছি। শুয়ে পড়ছি কি সাথে? তোমাকে কোলে করে নিয়ে আসতে তো আমার জান শেষ। তার মানে বোঝাচ্ছ আমি অনেক ওয়েট? আমি কখন বললাম তোমার অনেক ওয়েট? এই যে বললে আমাকে কোলে করে নিয়ে আসতে আসতে তোমার জান শেষ। আর ভুলেও কখনো বলবো না আমাকে কোলে নেওয়ার জন্য। ঈশিতা রাগ করে খাবার প্লেট হাতে নিয়ে রুম থেকে চলে যাচ্ছে। আরে কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছি, খাবো না আমি?
কেন? তুমি না বললে তোমাকে নিজেতে খাইয়ে দিতে? না, কাউকেই খাইয়ে দিতে হবে না, আমি খাবোই না। কেন? তুমি ওই সময় বললে আমি বস্তা, এখন বলছো আমি নাকি উট। খাবো না আমি। আচ্ছা বাবা, সরি, আর কখনো এগুলো বলবো না। তুমি যখন বলবে তখনই তোমাকে কোলে নেব। সত্যি আমি যখন বলবো তখন নিবা তো? হ্যাঁ, নিব। তাহলে এখন আমাকে কোলে নিয়ে খাইয়ে দিবা? কেমন মাইয়া বলেন? এখন বলল খাবে না, আবার এখনই বলে কোলে তুলে খাইয়ে দিতে হবে। কথা বললেই বিপদ। এখন যদি বলি তুমি না বললে আর কখনো কোলে উঠবা না, তাহলে রাগ খাবারের প্লেট ফেলে দিয়ে চলে যাবে। এই সুন্দর কিউট মাইয়াগুলো এত রাগী হয় কেন? ইশিতাকে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছি, একটা লোকমা দিয়েছি অনেক বড়, দুগাল ফুলিয়ে চিবোচ্ছে আর কি যেন বলার চেষ্টা করছে, কিন্তু মুখ দিয়ে শুধু শব্দ বের হচ্ছে। আমি হাত দিয়ে ইশারা করে বললাম, আগে খেয়ে নাও, তারপর কথা বলবা। ইশিতা মুখের ভাত শেষ করে বলতে লাগলো, এত বড় লোকমা দিচ্ছ কেন? আমার চাপাতে অনেক কষ্ট হচ্ছে। তুমি না বললে তোমার অনেক খিদে লেগেছে? তাই বলে সব একেবারে দিয়ে দিবা নাকি? ছোট ছোট লোকমা দাও। আচ্ছা ঠিক আছে। এবার ইশিতাকে একটা ছোট্ট লোকমা দিলাম, তারপরও দুগাল ফুলিয়ে চাবাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এবার তো ছোট লোকমা দিলাম, তাহলে দুগাল ফুলিয়ে চাবাচ্ছ কেন? একটা ঢুক গিয়ে বলতে লাগলো, এটা আমার ছোটবেলার অভ্যাস। আমি ইশিতার খাবারের স্টাইল দেখে আমার হাসি উঠে গেল। ইশিতার কাছে পিচ্ছি বাচ্চারাও হার মানবে। বাচ্চারা মনে হয় এই সিস্টেমে খাবার খাই না। ইশিতাকে খাবার খাওয়ানো শেষ করতে দেরি, আম্মু ডাক দিতে দেরি নয়। একটু রোমান্স করব, সেই সুযোগটা পেলাম না। আমি গোসল দিয়ে মসজিদে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ শেষ করে মসজিদে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে তারপর বাসায় আসলাম। বাসায় এসে দেখি টেবিলে খাবার রেডি। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। ইশিতা আগে উঠে চলে গেল। আমি আব্বুর সাথে একটা বিষয় নিয়ে কথা বলতেছি। আব্বুর সাথে কথা বলা শেষ করে আমি আমার রুমের দিকে পা বাড়ালাম। রুমে ঢুকে দেখি ইশিতা ড্রয়িং রুমের আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আমি দরজাটা লাগাতে গিয়ে দরজাটা একটু জোরে আওয়াজ হলো। ইশিতা হকচকিয়ে বলল, কে? ইশিতা এত জোরে কে বলছে? আমি একটু ভয় পেয়ে গেলাম। এমন তার সিরামে দেখি নাই। এ বাসায় আব্বু আম্মু আমি আর ইশিতা ছাড়া কেউ নাই। তাহলে রুমে কে আসবে? ইশিতা আমার দিকে তাকিয়ে আছে। আমিও এক দৃষ্টি নিয়ে ইশিতার দিকে তাকিয়ে, ওকে খুব সুন্দর লাগছে। আমি একটু মজা নেওয়ার জন্য সিনেমায় অ্যাক্টিং শুরু করলাম। দেখি ইশিতা কি করে। হে সুন্দরী, তুমি আমাকে চেনো না? আমি কে? কিছুদিন আগে সবার সামনে তুমি আমার গলে থাপ্পড় দিয়েছিলে। আমি আজ তার প্রতিশোধ নেব। এই নির্জন বাসায় তোমাকে একা পেয়েছি। আজ কেউই তোমাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। আমি তোদের মতো সন্ত্রাসীকে ভয় পাই না। তাই নাকি সুন্দরী? আজ তোমাকে দেখবো ভয় কত প্রকার ও কি কি। এ কথা বলে আমি ইশিতার দিকে এগিয়ে যেতে লাগলাম। ইশিতা বলতে শুরু করলো, প্লিজ আপনি আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিৎকার করব, লোক ডাকবো। হায় হায়, এতে দেখি অ্যাক্টিং এ আমার ওস্তাদ। চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী, তোমার চিৎকার শুনে কেউ আসবে না। তাই চুপচাপ বসে থাকো আর আমার লীলা খেলা দেখতে থাকো। আমি ইশিতার দিকে এগিয়ে যেতে লাগলাম। ইশিতা বলতে লাগলো, তুই আমার কাছে আসবি না শয়তান। তুই আমার স্বামীকে চিনিস না। আমার স্বামী যদি একবার জানতে পারে তাহলে তোকে জ্যান্ত মাটি দিয়ে ফেলবে। তাই নাকি? ডাক্তার স্বামীকে। ইশিতা চোখ বুজে ফাড়াবি বলে একটা ডাক দিল। সাথে সাথে আমি অ্যাক্টিং ছেড়ে দিয়ে হাতের ডানাটা একটু উপরে তুললাম। চুলগুলো হাত দিয়ে নাড়া দিয়ে ইশিতার সামনে গিয়ে বললাম, এত জোরে চিৎকার করলে কেন? একটা গুন্ডা এসেছিল। কোথায়? তুমি আসার পর চলে গেছে। তাই? দুজনেই জোরে হেসে উঠলাম। ইশিতাকে ড্রেসিং এর আয়নার সামনে থেকে কোলে তুলে নিলাম। তারপর বিছানার দিকে এগিয়ে যেতে লাগলাম। ইশিতা তার হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরেছে। বিছানার কাছে নিয়ে ওকে শুয়ে দিলাম। ইশিতা তার চোখ জোড়া বন্ধ করে আছে। আমি আস্তে আস্তে তার উপরে শুয়ে পড়লাম। ইশিতার চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আমি ইশিতার সেই নিঃশ্বাসের আওয়াজ স্পষ্ট শুনতে পারছি। আমি আস্তে আস্তে ইশিতার গোলাপি ঠোঁট জোড়ার দিকে এগিয়ে যাচ্ছি। ইশিতার বুক খুব দ্রুত ওঠানামা করছে। আমি যখন ইশিতার ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নেব, এমন সময় ইশিতার দিকে তাকালাম। ওর কপালে অল্প অল্প ঘামের ফুটা। ঠোঁটগুলো শুকিয়ে একটা থেকে আরেকটা আলাদা হয়ে আছে।
ঈশিতার গরম উষ্ণ নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। নিজেকে এক অজানা জগতে হারিয়ে ফেলেছি। আমি ঈশিতার ঠোঁট জোড়ার কাছে আমার ঠোঁট জোড়া নিয়ে ফিরিয়ে আনলাম। পরক্ষণে ঈশিতা তার চোখ খুলে তাকালো এবং বলতে লাগলো, কি হলো? না, কিছু না। সরো আমার উপর থেকে, খালামণি ডাকছে। কেউ রাখছে না, চুপচাপ শুয়ে থাকো। ঈশিতা আমার কথা মতো চুপ হয়ে শুয়ে রইল। এবারও আমি ঈশিতার ঠোঁট জোড়ার কাছে আমার ঠোঁট জোড়া নিলাম। ঈশিতা চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাসে ফেলছে। আর কারো ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্য তার ঠোঁটগুলো অল্প অল্প কাঁপন তুলছে। আমি আস্তে আস্তে ঈশিতার ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিলাম। দুজনের গরম উষ্ণ নিঃশ্বাস মিলে একাকার হয়ে গেল। ঈশিতা তার হাত দিয়ে আমার চুল খামচে ধরছে। কতক্ষণ পর্যন্ত দুজন বিভোর হয়েছিলাম ভালোবাসার মধুময় ফিলিংসে, বলতে পারবো না। কিছুক্ষণ পর ঈশিতা আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে আমার বুকে এসে শুয়ে পড়ল এবং জোরে জোরে হাঁপাতে লাগলো। আমি বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে ঈশিতাকে বললাম, এখন ওঠো, আমার একটু বাইরে যেতে হবে। বাইরে কেন? আমার একটু কাজ আছে। না, কোথাও যেতে পারবে না, আমি এখন ঘুমাবো। ঘুমাবে ভালো কথা, বালিশে ঘুমাও। না, আমি তোমার বুকে ঘুমাবো। আমি বলছি না তোমার বুকটা শুধু আমার জন্য বরাদ্দ। এখন কোনো কথা নয়, গতকাল রাতে ঘুমাতে পারি নাই তোমার জন্য, এখন আমি ঘুমাবো। তুমি চুপচাপ শুয়ে থাকো। আরে এই দিনের বেলা আমার ঘুম ধরবে না। ঘুমে না ধরলেও তোমার শুয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো। ততক্ষণ পর্যন্ত একদম নড়াচড়া করবে না, নড়াচড়া করলে কিন্তু একদম মেরে ফেলবো। পাগলি একটা। কি আর করা, বাধ্য হয়ে বুকে নিয়ে শুয়ে আছি। এই দিনের বেলা তো আর ঘুম আসবে না। ঈশিতার দিকে তাকিয়ে দেখি চোখের পাতা একবার খুলে একবার বন্ধ করে ছোট্ট বাচ্চাদের মতো চুপটি করে আমার বুকে শুয়ে আছে। ওর লম্বা চুলগুলো দিয়ে মুখের এক পাশ ঢাকা। ওকে ঘুমন্ত অবস্থায় খুব মায়াবী লাগছে। মুখের চুলগুলো হাত দিয়ে সরিয়ে কপালে একটা চুমু এঁকে দিলাম। ঈশিতা সাথে সাথে একটু নড়ে চড়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঈশিতাকে বুকে নিয়ে শুয়ে থাকতে থাকতে কখন যে নিজেই ঘুমিয়ে গেলাম বলতে পারবো না। বিকেল 5টা। ঈশিতা আমাকে ঘুম থেকে ডেকে তুলে তাড়াতাড়ি ওয়াশরুমে পাঠিয়ে দিল। আজকে নাকি ওকে ওর পছন্দের জায়গায় নিয়ে যেতে হবে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ঈশিতা দাঁড়িয়ে আছে তোয়ালে হাতে। আমার ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দিল। তারপর আমার পছন্দের নীল কালারের একটা পাঞ্জাবি এনে দিয়ে বলল, তাড়াতাড়ি এটা পরো। আমার প্রিয় কালার পাঞ্জাবি কোথায় পেয়েছো? চাকরির প্রথম মাসের টাকা দিয়ে তোমার জন্য এই পাঞ্জাবিটা কিনেছিলাম। আমি রেডি হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছি। ঈশিতা এখনও আসার কোনো খবর নাই। মেয়েদের সাজতে এত সময় লাগে কেন? হঠাৎ করে লক্ষ্য করে দেখি ঈশিতা সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমি পলকহীন দৃষ্টি নিয়ে ঈশিতার দিকে তাকিয়ে আছি। আমি যেন চোখ সরাতে পারছি না। আকাশি কালার শাড়ি, শাড়ির কুচিগুলো এত সুন্দর করে দিয়েছি, মনে হচ্ছে যে মেশিনে কুচিগুলো দিয়ে ক্লিপ লাগিয়ে দিয়েছে। দুহাত ভর্তি নীল শাড়ি, কপালে লাল টিপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল, লম্বা রেশমি কালো চুলগুলো কোমর পর্যন্ত ছড়িয়ে, বা কানের ঠিক উপরে একটা টকটকে লাল গোলাপ। সেই গোলাপটা যেন ঈশিতার সৌন্দর্যটা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমি মুগ্ধ মহিমায় তাকিয়ে আছি আমার সিনিয়র পয়সের দিকে, যেন স্বর্গ থেকে উঠে আসা কোনো অপসরী আমার সামনে দাঁড়িয়ে। ঈশিতা আমার সামনে এসে হাসি মাখা মুখে বলতে লাগলো, দেখো তো আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। আমি ঈশিতার দিকে তাকিয়ে দেখি হাসি উজ্জ্বল চেহারাটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। হয়তো মনে মনে বলছে, আমি এতক্ষণ লাগিয়ে এত সুন্দর করে সাজলাম, আর ওর কিনা বলছে শুধু সুন্দর লাগছে। আমি ঈশিতার ফ্যাকাশে চেহারা থেকে বলতে শুরু করলাম, তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে। তোমাকে এতটাই সুন্দর লাগছে যে আমি তোমার কাছ থেকে চোখ সরাতে পারছি না। তোমার এই সৌন্দর্যের কাছে স্বর্গের যে কোনো অপসরীয় হার মানতে। ঈশিতা আমার মুখে তার সৌন্দর্যের প্রশংসা শুনে মুচকি হেসে বলল, হয়েছে, আর বলতে হবে না, চল। ঈশিতাকে নিয়ে ঈশিতার পছন্দের একটা পার্কে চলে গেলাম। মামা যতক্ষণ না পশ্চিম আকাশে হেলে পড়েছে ততক্ষণ পর্যন্ত দুজনে পার্কে বসেছিলাম। দিনের আলোকে বিদায় জানিয়ে সন্ধ্যা যখন চারপাশকে গ্রাস করবে তখন দুজন হাত ধরে হাঁটতে শুরু করলাম অসংখ্য বাতিধারা ভরপুর শহরের সুন্দর রাস্তায়। ঈশিতা একটু থেমে থেমে হাঁটছে। আমি বালিকাকে জিজ্ঞেস করলাম, কি হলো, খিদে লেগেছে? ঈশিতা মাথা নাড়িয়ে, হ্যাঁ। তাহলে চলো একটা রেস্টুরেন্টে খেয়ে বাসায় চলে যাব। দুজনেই হাঁটছি। হঠাৎ করে একটু দূরে একটা ফুচকার দোকান দেখা যাচ্ছে।
ঈশিতা ফুচকার দোকানের দেখে খুশি হয়ে দৌড়ে ফুচকার দোকানের সামনে চলে গেল। আমি যে ঈশিতার সাথে আছি তার খেয়ালই নাই। আমি আস্তে আস্তে হাঁটছি। ঈশিতা ফুচকার দোকানের সামনে গিয়ে পিছনে ফিরে তাকালো। আমাকে দেখতে পাচ্ছে না। তার চোখ জোড়া পাগলের মতো আমাকে খুঁজতে লাগলো। এদিক ওদিক তাকাচ্ছে। পরক্ষণে আমি যখন তার সামনে গেলাম, সে দৌড়ে আমার কাছে আসলো এবং হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, কোথায় ছিলে তুমি? তুমি এত আস্তে আস্তে হাঁটো কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি তো আমাকে রাস্তায় ফেলে চলে আসছো। সরি, এখন চলো ফুচকা খাবো। কিসের ফুচকা? ফুচকা ভালো না, চলো রেস্টুরেন্টে কিছু খেয়ে তারপর বাসায় চলে যাব। না, আমি রেস্টুরেন্টে খাবো না, আমি ফুচকা খাবো। ফুচকা ভালো না তো, এগুলো খেলে পেটের সমস্যা হবে। তার চেয়ে ভালো রেস্টুরেন্টে কিছু খেয়ে তারপর বাসায় চলে যাব। না, আমি ফুচকাই খাবো। বালিকাকে কোনোভাবে বোঝাতে পারলাম না। বালিকা দৌড়ে গিয়ে 3 প্লেট ফুচকা অর্ডার দিল। দুটাই ঝাল একটু বেশি আর একটাই একটু কম। আমি বালিকাকে জিজ্ঞেস করলাম, 3 প্লেট ফুচকা কেন? আর একটা ঝাল কম, দুইটাই বেশি কেন? ঈশিতা উত্তর দিল, দুইটা আমি খাবো, সে দুটো ঝাল বেশি। তুমি একটা খাবে, ওটায় ঝাল একটু কম। তুমি তো আবার ঝাল বেশি খেতে পারো না। বালিকা আমার জন্য ঝাল ছাড়া 1 প্লেট ফুচকা অর্ডার দিল। বালিকা মনে করছে আমি আগের সেই পিচ্ছি ফারাবি রয়ে গেছি। মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি এসে চাপলো। ফুচকাওয়ালা মামাকে কিছু টাকা দিয়ে বললাম, একটার মধ্যে প্রচুর ঝাল দেবে আর তোমার ড্রামের সব পানি ফেলে দেবে। বালিকা যদি জিজ্ঞেস করে তোমার এখানে পানি আছে নি, তুমি না বলবে। কোনো দোকানের কথা জিজ্ঞাসা করলে বলবে 30 মিনিটের মতো লাগবে। যেই ভাবা সেই কাজ। ফুচকাওয়ালা মামা 1 প্লেট ফুচকা প্রচুর ঝাল দিয়ে আমাকে দিল আর ঈশিতাকে 2 প্লেট। আমি ফুচকা মুখে দিয়ে দেখি আসলে প্রচুর ঝাল দিয়েছে। ঈশিতা আমার দিকে না তাকিয়ে চোখ বুজে ফুচকা খাওয়া শুরু করেছে। বালিকা কিছুক্ষণের ভিতরে 1 প্লেট ফুচকা শেষ করে ফেললো। আমি ঝালের কারণে অল্প অল্প মুখে দিচ্ছি। ঈশিতা আরেক প্লেট ফুচকা প্রায় শেষের দিকে। তখন আমি ঝালের কারণে চেঁচিয়ে উঠলাম, সত্যিই আমার অনেক ঝাল লেগেছে। ঝালের কারণে চোখ দিয়ে পানি চলে আসছে। ঈশিতা বলতে লাগলো, কি হয়েছে? আমার প্রচুর ঝাল লেগেছে। তোমার এটাই তো ঝাল দেওয়া নাই। ঝাল না দিলে কি আমি স্বাদে চিল্লাচ্ছি? ঈশিতা আমার দিকে লক্ষ্য করে দেখে আসলে ঝালের কারণে আমার চেহারা পুরো লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে। ঈশিতা ফুচকার প্লেটটা রেখে তাড়াতাড়ি ফুচকাওয়ালা মামার কাছে গিয়ে বলতে লাগলো, তাড়াতাড়ি পানি দেই। পানি তো নাই ম্যাডাম। কি বলছেন আপনি? আপনাকে না করেছি না? ওর এটার মধ্যে ঝাল না দেওয়ার জন্য আপনি ঝাল দিলেন কেন? ওর এটাই। ম্যাডাম ভুলে ঝাল পড়ে গেছে। এদিকে আমি ঝালের কারণে চিল্লিয়ে যাচ্ছি। ঈশিতা দৌড়ে আমার কাছে এসে, ঝাল কি বেশি লেগেছে? আমি ঈশিতার কথার কোনো জবাব দিচ্ছি না। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। এখন কি করব আমি? এখানে তো পানিও নেই। কিছু একটু করো প্লিজ, তাড়াতাড়ি। আমি ঝালের কারণে মরে যাচ্ছি। হায় আল্লাহ, এখন আমি কি করব? কিছু না, আমি ফুচকা খেতে এসেছিলাম। ওই ফুচকাওয়ালা ব্যাটার জন্য এই অবস্থা। ঈশিতা পানির জন্য দৌড়ে শুরু করে দিল। ফুচকাওয়ালা মামার কাছে আবারও গিয়ে বলল, প্লিজ একটু পানির ব্যবস্থা করেন না। ম্যাডাম আমি কোথা থেকে পানি আনবো? আপনি ফুচকা বিক্রি করেন, আপনার কাছে পানি থাকে না? আপনি ওকে ঝাল দিয়েছেন কেন? ঈশিতা ঘুরে আমার দিকে তাকালো। আমার অবস্থা খুবই খারাপ। পরক্ষণে আবার ফুচকাওয়ালা মামাকে বলতে লাগলো, আশেপাশে কোনো দোকান নাই? না ম্যাডাম, দোকান তো অনেক দূরে, প্রায় 30 মিনিট লাগবে। কি বলছেন আপনি? ও তো এখন ঝালের কারণে মারা যাবে। ও যদি কিছু হয় আমি আপনাকে ছাড়বো না। আমি ঈশিতাকে ডাকতে লাগলাম। ঈশিতা দৌড়ে আমার কাছে এলো। কি হলো? পানির ব্যবস্থা করতে পারলে না? কোথাও পানি নাই। দোকানে যেতে এখান থেকে 30 মিনিট লাগবে। এখন আমি কি করব? কিছু একটু করো প্লিজ। ঈশিতা কি করবে বুঝতে পারছে না। দিশেহারা হয়ে গেল। আমাকে টেনে একটা গাছের আড়ালে আনলো। তারপর বলতে লাগলো, চোখ বন্ধ করো। আমি ঝালে মরছি, চোখ বন্ধ করবো কেন? তোমাকে বলছি চোখ বন্ধ করতে। আমি চোখ বন্ধ করলাম। সাথে সাথে ঈশিতা আমার ঠোঁট জোড়া ওর আয়ত্তে নিয়ে নিল। অতিরিক্ত ঝাল আর ঈশিতার মধুমাখা চুম্বন দুটোটা একত্রিত করে মুখের ভিতর এক অন্যরকম ফিলিংসের আবার সৃষ্টি করছে। মনে হচ্ছে আমার সব ঝাল ঈশিতা তার মধুমাখা ঠোঁট দিয়ে সব চুষে নিচ্ছে। কিছুক্ষণ পর ঈশিতা আমার ঠোঁট ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, ঝাল কমেছে? আমি মাথা নাড়িয়ে, না।
সাথে সাথে ঈশিতা আবারও এক চুম্বনে হারিয়ে গেল। ঈশিতার এবারের চুম্বনে আমার মুখের ঝালটাকে একেবারে নিস্তব্ধ করে দিয়েছে। এভাবে ঈশিতা 3 বার আমার ঠোঁট ওর আয়ত্তে নেওয়ার পর বলতে লাগলো, এবার ঝাল কমেছে? আমি একটু হেসে বললাম, না। সাথে সাথে ঈশিতা আমার বুকে 2-3 ঘুষি মেরে বলল, লুচু কোথাকার। ঈশিতাকে নিয়ে ফুসকাওয়ালা মামার টাকা দিতে যাব। ঈশিতা বলতে লাগলো, কোনো টাকা দিবে না। কেন? ওনাকে 100 বার না করেছি তোমার ফুসকার মধ্যে ঝাল না দেওয়ার জন্য, তারপরে উনি ঝাল দিলেন কেন? আর সবচেয়ে বড় কথা, উনি ফুসকা বিক্রি করে পানে রাখে না কেন? ঈশিতাকে অনেক বুঝিয়ে ফুসকাওয়ালা মামার টাকা দিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে মেন রোড ছেড়ে একটা রাস্তায় চলে এসেছি। ঈশিতা আমার একটু আগে আগে হাঁটছে। নিস্তব্ধ পরিবেশ। এই রাস্তায় সেরকম মানুষ নাই, জনমানবহীন শূন্য রাস্তা। হয়তো খুব কম সংখ্যক লোক এ রাস্তা ব্যবহার করে। আমি মনে মনে বলছি, কোন রাস্তায় চলে আসলাম? এই রাস্তা দিয়ে তো আমি কখনো যাইনি। রাস্তার ল্যাম্পপোস্টের বাতিগুলো একটু দূরে দূরে। এত দূরে দূরে বাতি দেওয়ার মানে কি? চারপাশে অসংখ্য বড় বড় মেহগনি গাছ। সে মেহগনি গাছের কারণে রাস্তাটাকে একটু অন্ধকার দেখা যাচ্ছে। চারপাশে থেকে অসংখ্য ঝিঝি পোকার ঝিঝি শব্দ কানে আসছে। পরিবেশটাকে আমার কাছে সেরকম সুবিধার মনে হচ্ছে না। হঠাৎ করে তীব্র একটা বাতাস শরীরে এসে লাগলো। সে বাতাস মেহগনি গাছের পাতাগুলো জড়ো জড়ো হয়ে রাস্তায় পড়ছে। গাছের ডাল একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারলাম মেঘের পূর্বাভাস। কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টি নামবে। ঠান্ডা বাতাস আর অল্প অন্ধকার রাস্তা, এই পরিবেশটা দেখে গাটা কেমন যেন একটু হিম শীতল হয়ে গেল। পরক্ষণে সামনে তাকাতেই দেখি বিশাল একটা কবরস্থান। এবার শরীরটা পুরোপুরি কাটা দিয়ে উঠল। হাতে থাকা ঘড়ির দিকে তাকালাম, রাত 8টা বেজে গেছে, খেয়ালই নেই। আম্মু খুব টেনশন করবে। আমি জোরে জোরে পা চালাতে লাগলাম। সামনে তাকিয়ে দেখি সীতা আমার কিনে দেওয়া চকলেট খাচ্ছে আর মনে মনে হাঁটছে। আমি বালিকাকে ধরার জন্য আরেকটু জোরে পা চালাতে লাগলাম। হঠাৎ করে পকেটে থাকা মোবাইলটা বাজতে লাগলো। মোবাইলটা বের করে কানে লাগাতেই ঈশিতা আচমকা দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ফোনটা কেটে ঈশিতাকে বললাম, কি হয়েছে ঈশিতা? ঈশিতা কোনো কথা বলছে না, আমাকে আরও জাপটে ধরেছে। বুঝতে পেরেছি বালিকা হয়তো কোনো কারণে অনেক ভয় পেয়েছে। আমি হাত দিয়ে ঈশিতার মাথাটা বুক থেকে তুলব, কিন্তু ঈশিতা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। না, সত্যি অনেক ভয় পেয়েছে। কি হয়েছে বলো আমাকে, এত ভয় পাচ্ছ কেন? ঈশিতা তার ভয়ে কাপা গলায় বলল, সামনে তাকিয়ে দেখ। আমি ঈশিতার কথা শুনে ভয়ে ঢুক গিলে ফেললাম। ভয়ে ভয়ে আস্তে আস্তে সামনে তাকালাম। না, কিছু দেখতে পাচ্ছি না। আবারও ঈশিতাকে জিজ্ঞেস করলাম, কই, সামনে তো কিছু নেই। ঈশিতা এবার বলতে লাগলো, কবরস্থানের কোনায় বড় গাছটার নিচে তাকিয়ে দেখো। এবার সত্যি সত্যি ঈশিতার কথা শুনে গলা শুকিয়ে গিয়েছে। কবরস্থানের দিকে চোখ তুলে তাকাবো সে সাহসটুকু পাচ্ছি না। ঈশিতাকে জড়িয়ে ধরে ভয়ে ভয়ে কবরস্থানের কোনায় গাছটার দিকে চোখ তুলে তাকাতেই ভয়ে শরীরটা কেঁপে উঠল। গাছটার নিচে একজন মহিলা মনে হয় দাঁড়িয়ে আছে। দূর থেকে বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু পরনে সাদা ধবধবে কাপড়, এটা বোঝা যাচ্ছে। কি হতে পারে এটা? কোনো মানুষ না অন্য কিছু? আর এ জনমানবহীন রাস্তায় মানুষ আসবে কোথা থেকে? 20 মিনিট ধরে রাস্তায় দিয়ে হাঁটছি, একটা মানুষও তো দেখতে পাইনি। আর মানুষ হলেও রাতের বেলা কবরস্থানের কোনায় কি করবে? তার মানে কি অন্য কিছু? ভূত প্রেত জিন? ঈশিতা বলতে লাগলো, কি দেখতে পেয়েছো? হুম, কি ওটা? এই তো কোনো মানুষ টানুষ হবে। মানুষ হলে রাতের বেলা কবরস্থানের কোনায় কি করবে? আর পরনের সাদা কাপড় থাকবে কেন? মানুষ কি সাদা কাপড় পরে না? পরনা, কিন্তু রাতের বেলা সাদা কাপড় পরে কবরস্থানের কোনায় কি করবে? আমার কিন্তু খুব ভয় করছে। চলো আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাই। অন্য রাস্তা দিয়ে গেলে বাসে যেতে অনেক রাত হয়ে যাবে। তাহলে কি করবে এখন? ঈশিতার কথা শুনে ভাবতে লাগলাম কি করা যায়। রাতের বেলা কবরস্থানের কোনায় কি হতে পারে এটা? হঠাৎ করে মনে হলো কবরস্থান তো পাক পবিত্র জায়গা, ওইখানে তো কোনো খারাপ জিনিস থাকতে পারে না। থাকলেও ওটাও কোনো খারাপ জিনিস না, হয়তো কোনো পাগল টাগল হবে। এর আগেও একবার ভয় পেয়েছিলাম। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলাম। রাত 1টা, রাস্তার মোড়ে দেখি একজন মহিলা দাঁড়িয়ে আছে, এলোমেলো চুলে। মহিলাটাকে অনেক অদ্ভুত দেখা যাচ্ছিল। ওই দিন অনেকটা ভয় পেয়েছিলাম। পরে জানতে পারি ওটা একটা পাগল ছিল।
আজ হয়তো ওরকম কিছু একটা হবে। আমি ঈশিতাকে বললাম, চলো আস্তে আস্তে হাঁটতে থাকি, দেখি এটা কি হতে পারে। ঈশিতা আমার পিছনে তার দুহাত দিয়ে আমার হাত শক্ত করে ধরেছে। যত সামনে আগাচ্ছি ততই ভয় লাগছে। দোয়া দূর যা মুখস্থ ছিল সব পড়তে লাগলাম। ঈশিতা আমার হাত এতটা শক্ত করে ধরেছে যে মনে হচ্ছে ঈশিতার হাতে বড় বড় নখগুলো আমার হাতের ভিতর ঢুকে যাচ্ছে। হঠাৎ করে ঈশিতা বলতে লাগলো, আর সামনে যাওয়ার দরকার নাই, চলো আমরা অন্য রাস্তায় চলে যাই, আমার না খুব ভয় করছে। এত ভয় পাওয়ার কি আছে? আমি আছি তো, নাকি? কিচ্ছু হবে না, আমরা এই রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়েই যাব। আমার কি মনে হচ্ছে জানো? কি? আমার মনে হচ্ছে এটা কোনো কবর থেকে ওঠা মানুষ। দেখো না, সাথে কাফন পরা। এবার ঈশিতার কথা শুনে আর একটু ভয় পেয়ে গেলাম। এ বালিকা তো আজকে ভয় পাইয়েই মেরে ফেলবে। ব্যাককল মাইয়া, কবর থেকে কোনো মানুষ উঠতে পারে? আমি ঈশিতাকে ধমক দিয়ে বললাম, চুপ করো, এই আধুনিক যুগে কি আবল তাবল বকছো? কবর থেকে কখনো মানুষ উঠতে পারে? দোয়া দরুদ পরে সামনে এগোতে লাগলাম। না, এত দোয়া দরুদ পড়ছি কিন্তু জিনিসটা ওখান থেকে এক চুল পরিমাণও নড়ছে না। অন্য জিনিস হলে তো এতক্ষণে এখান থেকে চলে যাওয়ার কথা। তার মানে নিশ্চয়ই কোনো পাগল। এবার ভয় অনেকটা কেটে গেছে। ঈশিতার দিকে লক্ষ্য করে দেখি ভয়ে একদম চুপসে গেছে, কোনো কথা বলছে না। গুটি গুটি পায়ে আমার হাতটা শক্ত করে ধরে হাঁটছে। আমি ঈশিতাকে জিজ্ঞেস করলাম, ঈশিতা, হুম, আমরা ওটা সামনে যাওয়ার পরে ওটা যদি আমাদেরকে দৌড়ানি দেয়? কি বলছো তুমি? আমার কিন্তু অনেক ভয় করছে, প্লিজ চলো অন্য রাস্তা দিয়ে চলে যাই। ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, ওটার সামনে গেলে ওই জিনিসটা যদি আমাকে না ধরে তোমাকে ধরে, তাহলে কি করবে? কি করব মানে? কিচ্ছু করব না। কেন? তুমি আছো তো। আমি কি করব? তুমি আমাকে বাঁচাবে। ওই সময় তো আমার জান বাঁচানো ফরজ। তোমাকে কিভাবে বাঁচাবো? কি? তুমি আমাকে বাঁচাবে না? আরে ওই সময় আমি বাঁচলে এসে তোমাকে বাঁচাবো। আমি কিন্তু এখন কান্না করব। আমি আর একটু মজা নেওয়ার জন্য বললাম, ঈশিতা, তোমার পেছনে তাকিয়ে দেখো। বালিকা ভয় পেয়ে চিৎকার দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। কোনোভাবে ঈশিতার মাথা আমার বুক থেকে তুলতে পারছি না। অনেকক্ষণ পরে বুক থেকে মাথাটা তুললাম, দেখি বালিকা কান্না করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ভয় পেয়েছো? বালিকা কান্নার কারণে মাথা ঝাঁকি দিয়ে হ্যাঁ শব্দ উচ্চারণ করলো। না, অনেকটা ভয় পেয়ে গিয়েছে। আমি ঈশিতার মাথাটা তুলে চোখের পানি মুছি দিয়ে বললাম, পাগলি একটা, এত ভয় পাওয়ার কি আছে, আমি আছি তো। ঈশিতা আমার হাত শক্ত করে ধরেছে। আমি আস্তে আস্তে সামনে যেতে লাগলাম। ঈশিতা আমাকে থামিয়ে বলতে লাগলো, আর সামনে যাওয়ার দরকার নাই। কেন? ওটা যদি তোমার কিছু করে? আমি একটা হাসি দিয়ে মনে মনে বলতে লাগলাম, পাগলি মেয়ে একটা, নিজেও ভয় পাবে আর সেই ভয়ের মধ্যে আমার কথা চিন্তা করবে। এটাকেই তো ভালোবাসা করে। নিজে বিপদে থেকেও সেই বিপদের মুহূর্তে প্রিয় মানুষটির কথা চিন্তা করে। আমি ঈশিতাকে বললাম, কিচ্ছু করবে না, আমার সাথে চলো। ঈশিতাকে নিয়ে ওই জিনিসটার কাছাকাছি চলে গেলাম। হ্যাঁ, স্পষ্ট দেখতে পাচ্ছি একজন মহিলা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে। কিন্তু একজন মহিলা এত রাতে কবরস্থানের কোণায় কি করে? হঠাৎ করে লক্ষ্য করলাম মহিলা কি যেন বলছে। মহিলার কথা শোনার জন্য আর একটু সামনে এগিয়ে গেলাম। সামনে গিয়ে পুরোপুরিভাবে বুঝতে পারলাম আমি যা ভেবেছিলাম তাই। একজন পাগল মুখ দিয়ে কি আবল তাবল বিলাপ করছে। ঈশিতাকে নিয়ে দ্রুত কবরস্থানের জায়গা ওভারটেক করে সামনে চলে আসলাম। কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলাম গাড়ি ঘোড়া চলছে, দোকানপাটও আছে। এর ভিতরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। তাড়াতাড়ি বাসায় যেতে হবে। একটা রিক্সা ঠিক করলাম, রিক্সায় উঠতে যাব। এমন সময় পকেটে থাকা মোবাইলটা বাজতে লাগলো। আম্মু ফোন দিয়েছে। হ্যাঁ আম্মু, বলো। কোথায় তোরা? এই তো আম্মু, রাস্তায়। রাস্তায় কি করছিস? বৃষ্টি আসতেছে, দেখতে পাচ্ছিস না? তাড়াতাড়ি বাসায় আয়। একদম কিন্তু বৃষ্টিতে ভিজবি না। তোর কিন্তু অল্প বৃষ্টিতেই ভিজলে জ্বর চলে আসে। আচ্ছা ঠিক আছে, আসতেছি আমরা। ঈশিতা কোথায়? ঈশিতার কাছে ফোনটা দে। আমি ফোনটা ঈশিতার কাছে দিলাম। ঈশিতা কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিল। আম্মু ঈশিতার কাছে কি বলেছে কে জানে। একটা রিক্সা ঠিক করে রিক্সায় উঠতে যাব। এমন সময় ঝুম বৃষ্টি পড়তে শুরু করলো। তাড়াতাড়ি রিক্সায় উঠে ঈশিতা রিক্সার হুডটা টান দিয়ে তুলল।
বৃষ্টির মধ্যে রিক্সা চলতে শুরু করলো। রিক্সাওয়ালা মামা একটা পলিথিন কাগজ আমাদের পায়ের কাছে দিল, যেন ভিজে না যাই। ঈশিতা আমার দিকে তাকিয়ে দেখে ঝুম বৃষ্টির কারণে আমার মাথা প্রায় ভিজে যাচ্ছে। ঈশিতা জানে যে আমি অল্প বৃষ্টিতে ভিজলেও আমার জ্বর চলে আসে, তাই ঈশিতা তাড়াতাড়ি পায়ের কাছ থেকে পলিথিন কাগজটা তুলে আমার মাথায় ধরলো। আমি ঈশিতার দিকে তাকিয়ে হাত দিয়ে কাগজটা ধরলাম। বৃষ্টি বেড়েই চলেছে। মাথার উপরে কাগজ দেওয়ার পরেও বৃষ্টির ফোঁটা এসে গায়ে পড়েছে, প্রায় ভিজে যাচ্ছি। ঈশিতা আমার দিকে তাকিয়ে তার শাড়ির আঁচলটা দিয়ে আমাকে সম্পূর্ণভাবে ঢেকে দিল। আমি ঈশিতার এত কেয়ার দেখে ঈশিতার দিকে এক দৃষ্টি নিয়ে তাকালাম। ঈশিতা প্রায় বৃষ্টিতে ভিজে গেছে, কিন্তু ঈশিতার সেদিকে কোনো খেয়ালই নাই। আমি ভিজে যাচ্ছি, সেদিকে তার খেয়াল। তাই তো কাগজের পরেও তার শাড়ির আঁচলটা আমার মাথার উপর ধরেছে। আমি ঈশিতার দিকে তাকিয়ে থাকতে দেখে ঈশিতা বলতে লাগলো, কি দেখো এইভাবে তাকিয়ে? আমার সিনিয়র বউটাকে দেখি। এত দেখতে হবে না, এমনি বৃষ্টিতে ভিজে যাচ্ছ, চুপ করে বসে থাকো। আমি একটা মুচকি হাসি দিয়ে ঈশিতার বৃষ্টিতে ভিজে যাওয়া হাতটা শক্ত করে ধরলাম। প্রায় 10-15 মিনিট পরে বাসার কাছে পৌঁছে গেলাম। রিক্সা থেকে নেমে বাসার ভিতরে ঢুকতে ঢুকতে প্রায় অনেকটা ভিজে গেছি। ঈশিতা তাড়াতাড়ি রুম থেকে একটা তোয়ালা আমার হাতে দিল। আমি মাথাটা মুছে ড্রয়িং রুমের সোফায় বসলাম। ঈশিতা কাপড় চেঞ্জ করতে রুমে চলে গেল। 2 মিনিট পরে আম্মু এসে বলতে লাগলো, এতক্ষণ পর্যন্ত বাইরে ঘুরতে হয়? বৃষ্টিতে তো একবারেই ভিজে গেছিস, এখন তো জ্বর আসবে নিশ্চয়ই। কিচ্ছু হবে না আম্মু, আমার প্রচন্ড খিদে লেগেছে, খাবার দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ঈশিতাকে ডাক। 5 মিনিট পর ঈশিতা কাপড় চেঞ্জ করে নিচে আসলো। সবাই মিলে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ঈশিতা রুমে চলে গেল, আর আমি ড্রয়িং রুমের সোফায় বসে একটা হিন্দি মুভি দেখতে লাগলাম। রাত 10টায় আমি আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি। রুমের দরজাটা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। রুমের ভেতর প্রবেশ করে আমি অবাক হয়ে গেলাম। পুরো রুম ফুল দিয়ে সাজানো, ফুলের ঘ্রাণে পুরো রুম মুখরিত হয়ে আছে। ঈশিতাকে দেখতে পাচ্ছি না। ঈশিতা কোথায়, আর ফুল দিয়ে এ রুম সাজালোকে? 2 মিনিট পরে ঈশিতা ওয়াশরুম থেকে বের হলো। আমি ঈশিতার দিকে তাকিয়ে দেখি একটা আকাশি কালার শাড়ি পরছে, মাথায় হিজাব দেওয়া। ঈশিতা আমাকে দেখে বলতে লাগলো, এতক্ষণ নিচ থেকে আসলে, না আসলেই পারতে, আজকে ড্রয়িং রুমেই ঘুমিয়ে থাকতা। আমি ঈশিতার কথা শুনে ঈশিতার একদম কাছে গেলাম। তারপর বললাম, কি ব্যাপার, রুম এভাবে ফুল দিয়ে সাজিয়েছে কে? আমি